হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। তো তোমরা এই বছরে মাধ্যমিক দিতে চলেছ। অঙ্ক পরীক্ষায় তোমার এই বছরে ভালো রেজাল্ট হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস আমি ধরে ধরে শেখাই এবং সময় দিয়ে শেখাই। এমন কোনো অঙ্ক নাই যে তোমরা বুঝতে পারবা। আর এও বলেছি, তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবা, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে। তো আমরা বেশি দেরি করবো না, আজকের যে মডেল সেটটা আছে 11 নম্বর মডেল সেটটা আমরা নিয়েছি। আজকে মডেল সেটটা আমরা শুরু করে দেবো। 1 থেকে 10 মডেল সেট তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা 1 থেকে 10 মডেল সেটগুলো দেখতে পারো, আমার চ্যানেলে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমার চ্যানেলে চলে যাবা, প্লে লিস্টে গিয়ে সেখানে গিয়ে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো এবং ভিজিট করো। তো চলো, আজকে যে মডেল সেট 11 নম্বর আছে আমরা দেখে নেবো আজকের প্রশ্নগুলো কি বলছে। তো 1 নম্বর প্রশ্নটা এখানে আমরা দেখবো প্রথমে। তো এখানে বলছে কোনো আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত। দেখো আসল তো বুঝতে পারলাম, আর এখানে বলেছে সমৃদ্ধি মূলের। দেখো সমৃদ্ধি মূল বলতে এখানে সুদ আসলটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে। তো বার্ষিক সুদের হার আমাদের বের করতে বলেছে। তো সরল সুদের অঙ্ক আছে এটা। তো দেখো আমরা প্রথমে কি করব, এখানে যে অনুপাত দেওয়া আছে আসল আর সুদ আসল, যেটাকে বললাম সমৃদ্ধি মূল, যেটাকে আমরা সুদ আসল বলবো। ওকে, তো এখানে আসলটা যেটাকে আমরা বলি পি, তাহলে আসলটাকে আমরা ধরে নেব পি। আর আসল হচ্ছে এই যে অনুপাত থেকে আমরা 8x নিয়ে নেব, 8x। আর সুদ আসল, এই যে দেখো সমৃদ্ধি মূলটাকে আমরা সুদ আসল বলবো, সুদ আসল। তোমরা এখানে সমৃদ্ধি মূলও লিখতে পারো। তাহলে সুদ আসল কত আছে দেখো, 9 থেকে 9x ধরে নেব। তাহলে আমরা আসল পেলাম, সুদ আসল পেলাম। তো আমরা এখান থেকে সুদ পেয়ে যাব, সুদ সমান সমান সুদকে আমরা আই বলবো। তাহলে দেখো সুদ কী করে পাওয়া যায়, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবা সুদ। তাহলে এখানে আমাদের কত হবে, এক্স হয়ে যাবে। সুদ আমরা পেয়ে গেলাম এক্স, এগুলো সব টাকায় আছে, এক্স টাকা। এবার বার্ষিক সুদের হার যেটা আমাদের বের করতে বলেছে, আমাদের যে সূত্র আই সমান সমান পি টি আর বাই 100। এই সূত্রটা আমাদের জানতে হবে, সরল সুদের সূত্র। আই হচ্ছে সুদ, পি আসল, টি সময় কত বছরের জন্য, তাই না, আর আর হচ্ছে বার্ষিক সুদের হার। তাই মানগুলো বসাবো। আই আমরা পেয়েছি এক্স, আসলটাও আমাদের আছে 8x। আর সময় দেখো এখানে সময়টা এখানে কথা উল্লেখ নাই। এই যে বার্ষিক যদি সময় না দেওয়া থাকে তাহলে বার্ষিক অনুযায়ী আমরা 1 বছর ধরে নেব। ঠিক আছে, তো সময়টা এখানে নেব 1 বছর। সময় দেওয়া না থাকলে সময়কে 1 বছর ধরতে হয়। কখনো যদি সময় বের করতে বলে যে কত সময়ের জন্য, তখন সময়টা টি এর মান বেরোবে। তখন সময় বের করতে হলে বাকি 3জন দেওয়া থাকবে। দেখো 4জন আছে এখানে, আই 1জন, পি 2জন, টি আর 4জন। তো এই 4টি যে আছে একক, এই 4টির মধ্যে যে কোনো 3জন দেওয়া থাকবে, একজনকে বের করতে বলবে। তো এখানে যখন আমাদের সুদের হারটা দেখো, বার্ষিক সুদের হার বের করতে বলেছি আর সময়টা এখানে উল্লেখ করেনি, তার জন্য আমরা বার্ষিক অনুযায়ী সময়টাকে আমরা 1 বছর ধরে নিব। আর এখানে আমরা 8টা বসিয়ে দিলাম, আর নিচে 100। এখানে সরল করে নাও। এখানে যদি আমরা সরল করি দেখো, এটা আমরা এক্স কেটে দিতে পারবো। আর এদিকে দেখো, এটা আমরা কাটাকাটি করব, 4 দিয়ে কাটাকাটি করে নেব, 4 দিয়ে 8, আর এখানে 4 দিয়ে যদি করো 4 25 100। তাহলে দেখো তো এখানে আমরা কত পাবো, আমরা এখানে পেয়ে যাবো। দেখো যদি আর এর মানটা বের করতে চাই তাহলে আমরা বর্গমূল করে নিব। তাহলে দেখো তো এখান থেকে আর এর মানটা কত বেরোবে, এখান থেকে আর তোমরা পেয়ে যাবা আর সমান সমান, এদিকে তো 1 আছে, তাহলে এই যে 2/25টা এদিকে উল্টে যাবে, হয়ে যাবে এখানে 25/2। আচ্ছা, এটা ভাগ করে নাও। যদি ভাগ করে নাও 1 বার 2 একে 2, 5 নেমে গেল, এটাকে আমরা 2 বার নিয়ে নেব, তাহলে 4 হবে এটা 1। আচ্ছা 10 নিয়ে 0 নিয়ে নাও, 2 5 10। ঠিক আছে, দেখো আমরা পেয়ে গেলাম কত, 12.5%। এটা হচ্ছে আমাদের আর এর মান, বার্ষিক সুদের হারটা। তো অপশান দেখো 12.5% আমাদের কোথায় আছে, ডি নাম্বার অপশানে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা এবার 2 নম্বর প্রশ্নটা যেটা আমাদের বলেছে, দেখো আমাদের একটা সমাধান আছে, এক্স দিয়ে সমীকরণ আছে।
এই সমীকরণ থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে সমাধানটা করে দেখাবো। তো আমাদের দেখো প্রথমে যেটা করতে হবে, এখানে সমীকরণটা আছে না, এই যে 1/x আছে, তাহলে আমরা 1/x বাঁদিকে রেখে দিয়ে, আর এই যে এটা আছে মাইনাস, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তো সমান সমান 1/x ইন্টু এক্স মাইনাস 3, আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, ওই দিকে দেখো, এই যে নিচে এক্স আছে, নিচে এক্স একটা করে এক্স, এটা যে গুণের আকারে আছে, তাহলে এই এক্সটার সঙ্গে এক্সটা কাটাকাটি করতে পারবো, তাহলে এক্স আর এক্স আমরা কেটে দিলাম এখানে। তাহলে কেটে দিই, তাহলে আমাদের রইল কত, বা 1 সমান সমান এখানে 1/x মাইনাস 3 রইল। এটা যদি আমরা বর্জগুণ করে দিই, তাহলে এক্স মাইনাস 3 সমান সমান 1, বা তাহলে এক্স সমান সমান কত হবে দেখো, 1 প্লাস 3, বা এক্স সমান সমান দেখো, এটা আমরা দেখো পেয়ে যাবো 3 আর 1 যোগ করে 4 পেয়ে যাবো। তাহলে এক্স এর মানে কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। দেখো সি নাম্বার অপশানে আছে। এবার 3 প্রশ্নটা দেখো আমাদের কি বলেছি। আচ্ছা, 3 প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন আছে, চলো আমাদের কিন্তু এটা অঙ্কটা বেশ করে করতে হবে এবং মনোযোগ সহকারে দেখো অঙ্কটা। প্রশ্নটাকে পড়া যাক। এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, বৃত্তের উপরে একটি বিন্দু আছে পি, আর সেই পি থেকে এ বির উপর লম্ব অঙ্কন করা হলে এ বিকে এন বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে দেখো পিবি দেওয়া আছে 6 সেমি, বিএন 4 সেমি হলে এ বি এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা চলো আগে ছবিটা তৈরি করি, তারপরে প্রশ্নটা ভালো করে বুঝবো। দেখো আমাদের যেটা বলেছে এখানে, তাহলে আমাদের আগে কি করব, আগে আমরা একটা বৃত্তের ছবি তৈরি করে নেব। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তের ছবি তৈরি করছি। ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এই যে আমাদের বৃত্তের ছবি তৈরি করলাম। আর এ বি ব্যাস বলেছে, দেখো প্রশ্নে যেভাবে বলবে সেভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে প্রশ্ন অনুসারে। এবার আমাদের দেখো, আর কেন্দ্রবিন্দু দেওয়ার আগে ব্যাসটা তৈরি করে নিই, ব্যাস তৈরি করে তারপরে কেন্দ্রবিন্দু দাও, সুবিধা হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো, তাহলে কেন্দ্রবিন্দু তো ও বলে দিয়েছে, আর ব্যাসের নাম বলেছে এ বি। এবার যেটা বলেছে বৃত্তের উপরে একটা পি বিন্দু বলেছে, এখানে আমরা পি বিন্দু নিয়ে এলাম, এই যে আমাদের পি বিন্দু, আর সেই পি বিন্দু থেকে এ বির উপর লম্ব, এই যে এ বির উপর পি বিন্দু থেকে লম্ব, তাহলে আমরা এখান থেকে একটা লম্ব ড্র করব। এই যে দেখো, সেই লম্ব অঙ্কন করা হলে এ বিকে এন বিন্দুতে ছেদ করে, এখানে এই যে এ বিটাকে এখানে এন বিন্দুতে ছেদ করে, তাহলে পি এনটা লম্ব এ বির উপর। আচ্ছা, তারপর এখানে দেখো আমাদের যেগুলো বলেছে পিবি দেওয়া আছে। আচ্ছা, পিবি বলতে দেখো তো আমাদের এখানে পিবি যে বলেছে 6 সেমি, তাহলে পিবি যোগ করতে হবে এখানে, তাই না? তা পিবিটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এভাবে দাঁড়াবে। দেখো এই যে আমাদের পিবি, তো পিবি 6 সেমি বলে দিয়েছে। বিএন, এই যে দেখো বিএনটা এইটুকুটা বলেছে 4 সেমি, তাহলে এ বি দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এ বি দৈর্ঘ্য আমরা বের করে নেবো। দেখো তার আগে আমরা কি করব, এই যে এপি অঙ্কন করব, এপি, দেখো এপি কিন্তু আমরা অঙ্কন করলাম। এখন দেখো আমরা কিন্তু এই যে কোণটা আছে না, ঠিক আছে, এই যে কোণটা, কোন কোণের কথা বলছি, এই কোণটা, মানে আমরা এ পি এপিবি, এই কোণটা কিন্তু আমাদের কত হবে, 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। দেখো ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, আমাদের সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এপিবি কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের এপিবি এটা সমকোণী ত্রিভুজ। তারপরে দেখো আমাদের এই কোণটা 90 ডিগ্রি, পিএনটা এবির পর লম্ব, তাহলে এখানে পিএনবিও আমাদের সমকোণী ত্রিভুজ। তার মানে দুটো সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি। এখন করব কি, আমরা এই দুটো সমকোণী ত্রিভুজকে সদৃশ্য দেখাবো। তো দেখো এখানে যে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এ পিবি ও ত্রিভুজ পিএনবি এর এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কি পাবো, আমাদের এই যে 90 ডিগ্রি যে কোণগুলো আছে তার তো সমান হবে। তাহলে এখানে কোণ, দেখো এই যে বড় ত্রিভুজের যে কোণটা আমরা যদি নিই, তাহলে এটা যে এপিবি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই যে আমরা লিখে রেখেছি এ পিবি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এর সঙ্গে সমান হয়ে যাবে এই কোণটা 90 ডিগ্রি, আর এখানে এই যে কোণটা 90 ডিগ্রি পিএনবি, তাহলে এখানে পিএনবি এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা দুজনেই 90 ডিগ্রি বলে আমরা সমান করতে পারবো। আর কি সমান হবে দেখো,
দেখো এই যে কোণটা আছে না, এই কোণটা কিন্তু দেখো দুটো ত্রিভুজেরই কোণ, তাই না? বড় ত্রিভুজের এই কোণটা আছে আর ছোট ত্রিভুজের এই কোণটা আছে। তাহলে এই কোণটার নাম বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলবো পিবিএ বা এবিপি। তাহলে এখানে দেখো এটা 1 নম্বর শর্ত আর এটা 2 নম্বর শর্ত তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো তো, এবারে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে বলবো কোনটাকে এবিপি, এবিপি সমান সমান কোণ, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিবিএন বলি আমরা, পিবিএন। দেখো দুটো কোণ তো একই কোণ, সাধারণ কোণ, তো এটা দেখো এই শর্তটা আমরা লিখতে পারবো। তাহলে এইভাবে দুটি সমকোণী ত্রিভুজ থেকে এভাবে দুটো শর্ত যদি দেখানো যায়, তাহলে আমরা সেই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্য বলে দিতে পারবো। তাহলে এখানে অতএব দিয়ে আমরা বলে দিব ত্রিভুজ এপিবি সদৃশ্য চিহ্ন তোমরা এভাবে দিতে পারো, এই যে সদৃশ্য ত্রিভুজ পিএনবি। দেখো এই দুটি ত্রিভুজ আমরা সদৃশ্য পেয়ে গেলাম। এখন সদৃশ্য ত্রিভুজের ধর্ম আছে, দেখো সেই ধর্মটা আমরা কাজে লাগাবো। সেটা ধর্ম হচ্ছে, এই যে দেখো ধর্মটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলি অনুপাত কি হয়, সমান হয়। এখানে দেখো অনুরূপ বাহু বলতে আমরা নিয়ে নেব এই যে এবি, বড় ত্রিভুজের ক্ষেত্রে নিচে আগে দেখো এবি মানে যেটা হচ্ছে অতিভুজ, এটা বড় ত্রিভুজের এবিটা কিন্তু অতিভুজ, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তা আমরা করব অতিভুজ বাই আমরা নিয়ে নেব পিবি, ধরো ভূমি নিয়ে নিলাম, এটাকে ভূমি বললাম, অতিভুজ বাই ভূমি পিবি বড় ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো সদৃশ্য ত্রিভুজ পাওয়া গেছে বলে এখান থেকে আমরা বলতে পারবো এবি বাই পিবি এই দুটি বাহুর অনুপাত সমান সমান। আবার অনুরূপ বাহুগুলো দেখো, এটা অতিভুজ বাই কি নিয়েছি, ভূমি নিয়েছি না, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রেও আমরা অতিভুজ বাই ভূমি নেব। তো ছোট ত্রিভুজে অতিভুজ কিন্তু পিবি হবে, এই যে দেখো পিবি, আর এর ভূমিটা দেখো তো আমরা এটা বিএন নিয়ে নেবো, এই যে বিএন। তাহলে আমরা এই যে নিয়ে নেবো এটা বিএন। দেখো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত কি হয়, সমান হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ধর্ম, এটা অনেক অঙ্কতে কাজে লাগে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। আচ্ছা দেখো এখান থেকে আমরা সরল করব, তার আগে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে আমাদের দেখো আমাদের প্রশ্নে মান দেওয়া আছে, দেখো তো কার কার মান দেওয়া আছে। এখানে আমরা পিবির মান দেখতে পাচ্ছি। আচ্ছা এ বির মান বের করতে বলেছে, তাহলে এ বি আমরা বসিয়ে দিলাম। পিবির মান দেওয়া আছে 6, আর পিবি তো আবার 6, আর বিএন দেওয়া আছে 4 সেমি, এই মান বসিয়ে দিলাম। চলো একটু কাটাকাটি করে নাও, এটা 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 2 দিয়ে 4, এখান থেকেও এইদিকে কাটাকাটি করতে পারবা, তাহলে 2 1 2, 2 3 6। তো দেখো এখান থেকে এ বির মানটা আমরা দেখতে পাচ্ছি কত, এ বি সমান সমান এই যে 3 3 9, এই যে 9 সেমি, এই যে 9 সেমি দেখো পেয়ে গেছি আমরা, অ্যান্সার অপশান আছে সি নাম্বারে। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা আমাদের বলছি অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান বের করতে বলেছে। আচ্ছা অর্ধবৃত্ত দেখো তোমাদের যদি আমি বলি অর্ধবৃত্ত এভাবে হয় ছবিটা, এই যে অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের পরিধি কোনটা, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধি, তার কেন্দ্র কিন্তু এখানে আছে। তো এই যে অর্ধবৃত্তের পরিধি কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে এই কোণটা কত, দেখো এই কোণটা কিন্তু আমাদের সরল কোণ আছে না, এটা তো সরলরেখাংশ, যে ব্যাসটা, তার কেন্দ্রে কত হবে, এই কোণটা আমরা কত পাবো, এই কোণটা পাবো 180 ডিগ্রি। এই যে দেখো তাহলে 180 ডিগ্রি যে হলো, দেখো এই যে অর্ধবৃত্তের পরিধিটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে 180 ডিগ্রি বৃত্তীয় মান মানে আমরা পাই বলতে পারবো। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, 180 ডিগ্রি সমান সমান পাই। তাহলে দেখো তো আমরা পেয়ে গেছি অ্যান্সারটা, যেটা বলেছিল অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত, পাই পেয়ে গেলাম। দেখো পাই দেখো কোথায় আছে, আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার, এই যে পাই রেডিয়ান। কোনটাকে আমাদের দেখো যে রেডিয়ানে বলা হয়, পাই রেডিয়ান। এবার আমরা চলে যাব 5 নাম্বার প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ এর অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা এখানে আমাদের চোঙ বলেছে, ঠিক আছে,
এই যে চোঙের পার্শ্বতল আর ভূমির মধ্যে সম্পর্ক আমাদের এখানে উল্লেখ করেছে। তা আমাদের কিন্তু এখানে জানতে হবে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং চোঙের ভূমির ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে দেখো। আচ্ছা, চোঙের আমরা ধরে নেব চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর চোঙের উচ্চতা আমরা ধরে নিলাম এইচ। এবার এই আর এইচ ধরে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় দেখো। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এটা বলেছে দেখো এই যে এটা সমান সমান বলেছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ বলেছে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফলের সূত্র, চোঙের ভূমিটা বৃত্তাকার, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এর কত গুণ বলেছে 3 গুণ বলেছে। এই যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 3 গুণ বলেছে, দেখো এর সঙ্গে 3 গুণ করতে হবে। এভাবে কিন্তু আমাদের বলেছে এই যে শর্তটা। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, এখান থেকে এই যে চোঙটির উচ্চতার ব্যাসার্ধ অনুপাত কিন্তু পেয়ে যাব। তো চলো একটু সরলটা করি, পাই পাই কেটে দিলাম। আর এখানে দেখো আমাদের এখানে এই যে আর স্কোয়ার আছে এখানে, আর এখানে আর আছে, এখানে একটা আর কাটাকাটি করতে পারবো, এই যে আর এই যে আর স্কোয়ার, তাহলে এখানে আমাদের একটা আর রয়ে যাবে। তাহলে দেখো কত থাকলো, এখানে রয়ে গেল আমাদের 2h, আর এদিকে রয়ে গেল 3r। তাহলে এবার আমরা করব h বাই আর, এটা যাবে 3/2। তাহলে দেখো অতএব যদি আমরা এখানে দেখাই h/2r সমান সমান 3h/2। দেখো সেটাই তো আমাদের বের করতে বলেছিল, চোঙটির উচ্চতা ব্যাসার্ধ অনুপাত। তো এই যে উচ্চতা আর ব্যাসার্ধ অনুপাত পেয়ে গেলাম 3h/2। তো দেখো 3h/2 আমাদের বি নাম্বার, ঠিক আছে, অপশানে আছে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা করাবো। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা, মধ্যমা এরকম অঙ্ক আমাদের হয়েছে। মধ্যমা আমরা কি করে পাই, প্রথমে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তো দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের। দেখো, তো আমি যদি সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে দেখো তো প্রথমে ছোট কে আছে এখানে, তা ছোট আমরা পেয়ে যাবো 32। এই যে দেখো এই যে 32টা ছোট আছে, তাহলে 32 আছে সবচেয়ে ছোট। তারপরে 33 পাবা, তারপরে দেখো 48 পেয়ে যাবে, তারপরে পেয়ে যাবে 68, তারপরে পাবা 70, তারপরে পাবা 80, তারপরে পাবা 86, তারপরে পাবা 94। এই যে সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা দেখো এখান থেকে এই সংখ্যাগুলোর মধ্যমা আমরা বের করে দেখাবো। মধ্যমা পাওয়ার জন্য দেখো তো আমরা কি করব। আচ্ছা, এই দিক থেকে 3 জন আর এই দিক থেকে 3 জন বাদ যাবে। 4 জন 4 জনকে তো বাদ করতে পারবো না, তার মধ্যে তো পাওয়া যাবে না। তো এই যে 3 জন যদি বাদ চলে যায়, প্রথম দিক থেকে 3 জন বাদ দিলাম, আর শেষের দিক থেকে 3 জনকে বাদ দিয়ে দিলাম, আর মধ্যে থেকে গেলো এরা 2 জন। তাহলে এই দুটি সংখ্যার গড়ই হচ্ছে আমাদের মধ্যমা, এই দুটি সংখ্যার গড়। তাহলে এই দুটি সংখ্যার গড় আমরা কি জানি, দেখো এই দুটি সংখ্যার গড় হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটো সংখ্যা আছে। তাহলে মধ্যমাটা যে হবে মধ্যম পাওয়ার, এখানে যে মধ্যমাটা পাবো, তো 68 + 70কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। এই দুটি সংখ্যার গড় এটা। চলো এখানে সরলটা করো। তো এখানে 68 আর 70 তোমরা যোগ করবা 138 পেয়ে যাবো, আর 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটাকাটি করো, 2×6 = 12 আর 2×9 = 18। দেখো আমরা পেয়ে গেলাম কত মধ্যমাটা, আমরা পেয়ে গেলাম 69 পেয়ে গেলাম। 69 দেখো আমাদের ডি নাম্বার অপশানে আছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো শূন্যস্থানের অঙ্কগুলো। দেখো আমাদের শূন্যস্থানের 1-এর অঙ্কটা কি বলছে, অমলের মূলধন শ্যামলের মূলধনের 1.5 গুণ, 1/1/2কে আমরা 1.5 গুণ বলবো, হলে তাদের লভ্যাংশের বন্টন অনুপাত আমাদের কত হবে। আচ্ছা, মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত একই সময়ের ক্ষেত্রে। তো আমরা মূলধনের অনুপাতটা বের করতে পারবো, আর সেখান থেকে লভ্যাংশের অনুপাতটা চলে আসবে আমাদের। তো দেখো তো এখানে আমাদের যেটা এখানে করতে হবে, কে কে আছে এখানে, অমল আর শ্যামল আছে। তো প্রথমে আমরা কাকে ধরবো, কারো একজন মূলধনটা আগে ধরতে হবে। তো এখানে বলেছে অমলের মূলধনটা শ্যামলের মূলধনের 1.5 গুণ, শ্যামলের, তো শ্যামলের মূলধনের 1.5 গুণ বলেছে, তার শ্যামলের মূলধনটাকে ধরে নিবা।
তখনই অম্লের মূলধনটা পেয়ে যাবো। তা শ্যামলকে আমরা এস দিলাম, এস থেকে শ্যামল, তা শ্যামলের মূলধনটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে অম্লের মূলধন কত হবে? তাহলে অম্লের মূলধন হয়ে যাবে, দেখো এই যে শ্যামলের মূলধনের 1.5 গুণ মানে এক্সের 1.5 গুণ, তাহলে এক্সের 1.5 গুণ, এই যে দেখো এক্সের 1.5 গুণ, এটা হবে অম্লের মূলধন। এটাই তো বলেছিল শ্যামলের মূলধনের, এই যে অম্লের মূলধনটা শ্যামলের মূলধনের 1.5 গুণ বলেছে। তাহলে শ্যামলের মূলধন যদি এক্স হয়, তাহলে অম্লের মূলধনটা হবে এই যে শ্যামলের মূলধনের 1.5 গুণ মানে এক্সের 1.5 গুণ। ওকে, এখানে একটু সরলটা করে নাও। এক্স গুণিত, এটা যদি পূর্ণ সংখ্যা ভাঙাও 2 একে 2, 2 এক 3, তাহলে এটা 3/2 পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে অমল আর শ্যামল আছে এদের মূলধনের অনুপাতটা করে নেব। তাহলে এখানে প্রথমে অমল আছে, তো অমল আগে দেখো, অমলকে নিলাম, অমল ইজডু, তারপর নিব শ্যামল। ঠিক আছে, এটা মূলধনের অনুপাতটা বেরোচ্ছে, অমল ইজডু শ্যামল। এদের মূলধনের অনুপাতটা দেখো, অমল হচ্ছে, অমল কত, অমল আছে এক্স ইন্টু 3/2 অমলের মূলধনটা, আর শ্যামলের মূলধনটা যেটা এক্স পেয়েছি এক্স, সেটা আমরা সলভ করে নেব। আর তোমাদের বলি এই যে মূলধনের অনুপাতটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত, এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তো এখানে এক্স এস আমরা কেটে দিতে পারবো, 3/2, এখানে কিছু নাই, এখানে 1 দিয়ে দিবা। এবার এই ভগ্নাংশ অনুপাতটাকে দেখো পূর্ণ সংখ্যা করা যাবে, সেটা তোমরা করবা। এই যে হরটা 2 দেখতে পাচ্ছ, 2 দিয়ে গুণ করে দাও দুজনকে, একে 2 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাবে, আর একে 2 দিয়ে গুণ করলে এটা 2, মানে 2 একে 2 হয়ে যাবে। তা দেখো আমরা পেয়ে গেছি 3:2। এই যে বলেছিল তাদের লভ্যাংশের বন্টের অনুপাত কত, সেটা হবে অ্যান্সারটা 3:2 হবে, 3:2। আচ্ছা, হয়ে গেছে আমাদের 1 নম্বর 2 এর। এবার চলে যাবো আমরা 2 এর 2 নম্বরটা। এখানে আমাদের বলেছি দেখো, যদি 4টি সংখ্যা, এই যে 4টি সংখ্যা দেওয়া আছে সমানুপাতে থাকে, তাহলে ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে এখান থেকে। আচ্ছা, এখানে একটা সহজ প্রশ্ন বলেছে এটা। তো দেখো এখানে আমাদের যেহেতু 4টি সংখ্যা সমানুপাতে থাকে, তাহলে এই 4টি সংখ্যা সমানুপাতে থাকলে আমরা কী লিখতে পারবো? দেখো আমরা এটা করতে পারবো, লক্ষ্য করো এখানে, এই যে দেখো এক্স ইজডু, যে প্রথম দুটোর অনুপাত এক্স ইজডু 3x সমান করে দিবা 3:y। ঠিক আছে, যে কোনো 4টি সংখ্যা সমান পদে থাকলে প্রথম দুটোর অনুপাত সমান দ্বিতীয় শেষের দুটোর অনুপাত, প্রথম দুটোর অনুপাত সমান শেষের দুটোর অনুপাত সমান হবে। আর এখান থেকে দেখো সরল করে আমরা ওয়াই মানটা পেয়ে যাব। এখানে আমরা বাই করে নিচ্ছি x/3x, আর এদিকে 3/y। এখানে x কেটে দিতে পারো, আমাদের দেখো তো এখানে রয়ে গেল কত, এটা 1/3 এদিকে, আর এদিকে 3/y। এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, বর্গগুণ করে নাও, 3 3 9 পেয়ে যাবো। আমাদের যে ওয়াইয়ের মানটা বের করতে বলেছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে কত, 9। এবার চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। তো দেখো 3 প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের বলেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ড্যাশ অবস্থিত। আচ্ছা দেখো, এই যে পরিকেন্দ্রটা ত্রিভুজের কোথায় অবস্থান করবে, সেটা হচ্ছে আমাদের কার, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। তো আমরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ছবিটা এঁকে বোঝাচ্ছি কোথায় হবে এটা। আমি প্রথমে এটা আগে বৃত্তের ছবিটা আমি এঁকে দিলাম, দেখো বৃত্তের ছবিটা এঁকে তারপরে আমরা স্থূলকোণী ত্রিভুজটা তৈরি করি। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয় সেই ত্রিভুজটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। দেখো তো সেই ত্রিভুজটাকে আমরা এইভাবে তৈরি করে নেব, এই যে দেখো এইভাবে করে আর এইভাবে করে, এই যে এইভাবে করে তৈরি করি। এই যে দেখো এই যে কোণটা আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় আছে। তাহলে আমরা এটাকে যে নাম দিয়ে দিই ABC। তাহলে যে কোণটা আছে না এখানে, কোণ ABC, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় আছে। তাহলে এই ত্রিভুজটা ABC ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রটা থাকবে না, এটা তোমার মনে রাখবো, এই যে পরিকেন্দ্রটা কিন্তু এই জায়গায়, এই ত্রিভুজের বাইরে অবস্থান করবে। ঠিক আছে, এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের ধর্ম, তো মনে রাখবা তোমরা। যে কোনো স্থূলকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি করো, এই যে পরিবৃত্তটা তৈরি করলে পরে যে পরিকেন্দ্রটা পাবা সেই ত্রিভুজটা কিন্তু বাইরে অবস্থান করবে। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে যে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত, অ্যান্সারটা হবে বাইরে। আচ্ছা, আমি এখানে লিখতে চাই ছোট্ট করে,
বাইরে। চারের প্রশ্নটা সাইন থিটা দেওয়া আছে, সেক থিটাও দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের ভালো প্রশ্ন, খুব সহজ আছে। দেখো প্রশ্নটার অ্যান্সারটা তোমরা এইভাবে করে নেবে। দেখো আচ্ছা, এখানে দেখো সাইন থিটা তো আমাদের দেওয়াই আছে, তাহলে সেক থিটা আছে না, এই যে সেক থিটাকে আমরা কস থিটা করতে পারবো। তাহলে সেক থিটাকে যে কস থিটা করো, এই দেখো এটাকে আমরা কস থিটা করে দিলাম, তাহলে এটা কি হবে? আচ্ছা, এটা আমাদের এটা মানটা উল্টে যাবে। আচ্ছা, আমরা কি জানি? কস থিটা সমান সমান জানি 1/sec থিটা। দেখো এই যে এটা সূত্র, কস থিটা সমান সমান 1/sec থিটা। এবার 1/sec থিটা মান হচ্ছে 1/y, তাহলে sec থিটা জায়গায় 1/y লিখে দাও, 1/y। তাহলে এটা কত হবে? আচ্ছা, এটা তো উল্টে যাবে। দেখো 1/y আছে, তাহলে এটা শুধু y হয়ে যাবে সমান করলে পরে। তাহলে cos থিটার মান কত পেলাম? y পেয়ে গেলাম। আমাদের দেখো এই যে সাইন থিটা দেওয়া আছে আর cos থিটা বের করলাম, তাহলে এখন আমরা কি জানি? দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা সমান সমান আমরা 1 জানি, এটা সূত্র। সাইন থিটার মানটা আছে x, তাহলে এটা হবে s স্কোয়ার, আর cos থিটার মানটা আমরা পেয়েছি y, তাহলে y স্কোয়ার সমান সমান 1। দেখো আমরা পেয়ে গেছি মানটা, s স্কোয়ার প্লাস y স্কোয়ার মান কত? 1 পেয়ে গেছি, অ্যান্সারটা আমাদের 1। 5এর প্রশ্নটা দেখো, যে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতাও সমান। ঠিক আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান, ওই যে অর্ধগোলক আর শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান বলেছে, আর তাদের উচ্চতাও সমান বলে দিয়েছে, তো তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। ভালো প্রশ্ন। দেখো এটাকে তোমরা কীভাবে করবা? আমরা প্রথমে অর্ধগোলক আর শঙ্কুর একটা ছবি তৈরি করব, ছবি তৈরি করে তারপরে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো এখানে আমাদের যেটা হবে, দেখো তাহলে আমরা প্রথমে অর্ধগোলকের ছবিটা দেখাচ্ছি তোমাদের, এইভাবে করে। এই দেখো অর্ধগোলক এইভাবে থাকবে, এই যে আমাদের একটা অর্ধগোলক, আর এখানে একটা শঙ্কুর ছবি তৈরি করে নিই আমি। এই যে আমাদের শঙ্কুর ভূমির ব্যাস। আচ্ছা, তাহলে এখানে দেখো ভূমির ব্যাসগুলো যখন সমান বলে দিয়েছে, তাহলে এর যদি এখানে ভূমির ব্যাসার্ধ আর হয়, তাহলে এরও ভূমির ব্যাসার্ধ কত হবে? আর হবে, যেটা বলে দিয়েছে। আচ্ছা, এবার দেখো তাদের উচ্চতাও সমান, এই যে উচ্চতাটা, এই যে উচ্চতা, যেটাকে আমরা এখানে এই উচ্চতাকে বলা হয় এখানে এইচ, তাই না? আমরা উচ্চতাকে কত বলবো? আমরা এইচ বলে দেবো। আর এখানে দেখো এই যে অর্ধগোলকের যে উচ্চতা, এখানে লক্ষ্য করো এই যে অর্ধগোলকের উচ্চতা, তাহলে অর্ধগোলকের উচ্চতাটা দেখো তো এই যে ব্যাসার্ধর সঙ্গে কিন্তু সমান হবে, মানে অর্ধগোলকের ব্যাসার্ধ যেটা, সেটাই কিন্তু উচ্চতাটা, হাইটটা, অর্ধগোলকের হাইট। তাই এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ আর আছে। আর এখানে আমাদের যেটা বলেছি প্রশ্নে, তাদের উচ্চতাও সমান, মানে এর উচ্চতা আর এর উচ্চতা সমান, মানে এখানে বুঝতে পারছি যে এইচটা হবে আর এর সঙ্গে সমান, কারণ এর উচ্চতা আর, তাহলে এরও শঙ্কুর উচ্চতা কত হবে? আর হবে। তো শঙ্কুর উচ্চতা যে এইচটা আমরা পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, ব্যাস। তাহলে এবার দেখো তাদের আয়তনের অনুপাত বের করছি। অর্ধগোলকের আয়তনের এই যে অর্ধগোলকের আয়তনের সূত্রটা আমাদের জানতে হবে এখন। অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউ, এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের আয়তন। এবার অনুপাত বলেছি তো আমরা ইজ করে দিলাম। এবার শঙ্কুর আয়তনের সূত্র, এই যে শঙ্কুর আয়তনের সূত্রটা আমরা লিখবো। এবার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এইচটা কিন্তু দেখো আমরা আর পেয়ে গেছি, তাহলে এইচের জায়গায় আমরা আর বসিয়ে দেবো এখানে, এই যে আর। দেখো আচ্ছা, তাহলে এখান থেকে সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন আর এটা শঙ্কুর আয়তন। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো ভালো করে মনে রাখো। তো চলো সরল করো। যেখান থেকে দেখো পাই কেটে দিলাম। দেখো এখানে আর কিউব আছে, তো এখানে তো আমরা আর কিউব পাবো, আর স্কোয়ার আর, যে আর কিউব, আর এখানেও আর কিউব হবে, কেটে গেল। আর এদিকে দেখো এই যে 3 আর 3, এই যে নিচে 3 এটাকে তোমরা কেটে দিতে পারবা, 3 তাহলে আমাদের এখানে বাঁচলো শুধু 2 H2, আর এখানে বেঁচেছে 1 বেঁচেছে। দেখো তাহলে আমরা পেলাম দেখো 2:1। তো 2:1 এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে,
দেখো আমার অ্যান্সারটা পেয়ে গেলাম 2:1। তো চলো আমি বসিয়ে দিচ্ছি, এই যে 2:1, এই যে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 6 প্রশ্নটা, আমাদের এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স এর সংখ্যা গুণমান 15, তাহলে ওয়াইয়ের সংখ্যা গুণমান কত? আচ্ছা, তো এক্স এর সংখ্যা গুণমান যখন বলে দিয়েছে, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের কত? 15। তাহলে এক্স এর মান যদি 15 হয়, তো এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নিতে পারবো। তাহলে ওয়াইয়ের মান দেখো কত হবে, 3 × 15 - 5। তাহলে এখানে 15 × 3 = 45 - 5 সমান 40। তাহলে ওয়াইয়ের মান 40। দেখো এক্স এর মান 15 হলে এক্স এর সংখ্যাগুরু মান 15, তাহলে ওয়াইয়ের মান যদি 40 হয়, তাহলে ওয়াইয়ের সংখ্যাগুরু মান কত হবে? 40 হবে। তাহলে অ্যান্সারটা হবে কিন্তু আমাদের এখানে 40। এবার 3 প্রশ্নগুলো সত্য মিথ্যা। দেখো আমাদের যে বলেছে 1 নম্বর প্রশ্নটা বলছে, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা সত্য মিথ্যা জানতে চেয়েছে। যদি বৃদ্ধি পায় তো সত্য, না বৃদ্ধি পেলে মিথ্যা। তো চলো আমরা উদাহরণ দিয়ে অঙ্কটাকে আমি বুঝাবো তোমাদের। দেখো তাহলে এখানে আমরা এই যে আসল প্রথমে নিয়ে নেব। তো আসল যেটা আমরা পি বলি, আসল ধরে নিলাম যে 1000 টাকা হচ্ছে আমাদের আসল, আর সুদের হারটা আমরা নিয়ে নিলাম 20%। ওকে, তাহলে দেখো তো আমরা এখানে বের করব চক্রবর্তী সুদ বের করব। চক্রবর্তী সুদের সূত্র কি জানি আমরা, এই যে আসল ইন্টু 1000 ইন্টু 1+, ঠিক আছে, 1+r/100 হয়। মানে আর বলতে এখানে দেখো এই যে 20, এই যে 20%, নিচে হবে আমাদের এই যে 100। আচ্ছা, যেহেতু আমাদের দেখো 6 মাস পর্ব, তো আমি প্রথমে 6 মাস পর্ব বের করছি। এটা এই যে আমাদের চক্রবর্তী সুদটা বের করছি 6 মাস পর্ব। তাহলে 6 মাস যদি পর্ব হয়, এখানে লিখে দিচ্ছি আমি পর্ব 6 মাস, পর্ব 6 মাস। দেখো 6 মাস পর্বে যদি আমি চক্রবর্তী সুদ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে জানো, এখানে এই যে 12 আছে না, 12 মাস, আর এদিকে 6 মাস, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে এই যে 2টা পেলাম না, এই 2টা তোমাদের এই যে 100-এর সঙ্গে গুণ দিতে হবে, এটা নিয়ম, যেহেতু পর্বের কথা উল্লেখ করেছে। 6 মাস পর্ব অনুযায়ী চক্রবর্তী সুদটা কত পাবো, আসল যদি এটা হয় আর সুদের হার যদি এত হয়। তো দেখো 2টা এখানে গুণ হবে। আর এই যে দেখো 1 বছরের ক্ষেত্রে আমরা বের করব এখানে, এই যে 1 বছরে বলেছে, তাহলে 1 বছরের ক্ষেত্রে এখানে এই যে 1-এর সঙ্গে কিন্তু এই যে সময়টা 1 বছর, এনটা আমাদের 1 বছর, তো 1-এর সঙ্গে গুণ হবে কত, এই 2টা গুণ হবে আবার এখানে। তাহলে এই 2টা এখানে গুণ হবে আর এখানে গুণ হবে। তাহলে দেখো, তাহলে 6 মাস পর্ব অনুযায়ী আমরা 1 বছরের চক্রবর্তী সুদের পরিমাণটা বের করছি আমরা, যখন পর্ব 6 মাস আর যখন পর্বটা হয়ে যাবে 1 বছর, দুবারে আমরা বের করব যে চক্রবর্তী সুদটা কী বের হচ্ছে। যদি বৃদ্ধি পায় তাহলে সত্য বলবো, আর বৃদ্ধি না পালে মিথ্যা। আচ্ছা, এটা দেখো, এটা যেটা বের করছি এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে এখানে আসল আর চক্রবর্তী সুদ আছে এর মধ্যে। তাহলে এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, এই যে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে এটাই হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আমাদের। এখানে তোমাদের পাশে যদি উল্লেখ করে দিই, এটাই হচ্ছে সমান সমান চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র তোমরা এইভাবে লিখবে। আর 6 মাস পর্ব বললে পরে দেখো, এই যে 6 মাস পর্ব বললে এই যে 12 মাসকে এই যে 6 মাস দিয়ে ভাগ করে নেবে। অনেক সময় 4 মাস পর্ব বলবে, যে 4 মাস বলতো তো 4 দিয়ে ভাগ করবা 12কে। 3 মাস যদি বলতো তো 3 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা আসবে সেটা এখানে গুণ হবে আর এখানে গুণ হবে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। চলো আমরা সরলটা করে নিই। এখানে দেখো এই 2 দিয়ে কাটাকাটি করো, এটা হবে 10, 0 0 কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এই যে আমাদের 1000, এই যে 1000 আছে, 1000টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে দেখো আমাদের কত দাঁড়াবে, এখানে 1+, এটা আমাদের 1/10, আর এখানে পাওয়ারটা 2 আছে, আর এদিকে 1 দাঁড়ালো 1000। আচ্ছা, এটা ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করে নাও, তাহলে দেখো কত পাবা। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এটা হবে দেখো 11/10 হবে। আর যদি স্কোয়ার আছে তাহলে 11 × 11 করে দিলাম, আর 10 × 10 করে দিলাম, আর এটা তো -1 আছে। 1000, এবার এখানে 11 গুণ করলে 121 পাবো, আর এটা তো 100 পেয়ে যাবে, -1 সমান সমান 1000। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব আমরা, লসাগু 100,
এখানে হয়ে যাবে 121 মাইনাস 100। এখানে দুটো শূন্য কেটে দিতে পারবা, তাহলে 10 ইন্টু, এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবে, 21 পেয়ে যাবে। আর এটা গুণ করলে কত হবে, 210 হয়ে যাবে। দেখো এই যে আমরা দেখো এই যে 6 মাস পর্ব অনুসারে 1 বছরের সময়ে আমরা চক্রবর্তী সুদটা পেয়ে গেলাম 210 টাকা। এই যাবে। এবার আমরা 1 বছরের ক্ষেত্রে পর্ব যখন 1 বছর হবে আর সময়টা 1 বছরের মধ্যেই আমরা বের করব, তো সেই 1 বছর পর্ব হলো পরে তখন চক্রবর্তী সুদটা কত হবে। তো চলো দেখো, এবার আমরা আবার চক্রবর্তী সুদ বের করব। তো চক্রবর্তী সুদ এখন হবে যখন পর্বটা আমাদের 1 বছর। ওকে, তখন চক্রবর্তী সুদটা দেখো যে 1000 আসল ইন্টু 1 প্লাস এই যে দেখো ওই যে 20% ছিল আমাদের, 20/100। আচ্ছা এখানে যে পর্ব বলেছে না 1 বছর, দেখো 12কে ভাগ করবো, যেহেতু পর্ব বলেছে তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে 12কে 12 দিয়ে ভাগ মানে 1 পাবো। তাহলে এখানে আমাদের 1 দিয়ে গুণ হবে, ঠিক আছে। এটা আমাদের এখানে কত দিয়ে গুণ হবে, এই যে এখানে গুণ হবে 1 দিয়ে, 1 এটা আমাদের 1 আছে। আর এই যে আমাদের সময়টা 1 ছিল, 1 বছরের মধ্যে বের করছি, এখানেও 1 দিয়ে গুণ, 1ই পাবো। আর মাইনাস 1000টা আসলটা বিয়োগ করতে হবে, তারপরে চক্রবর্তী সুদ পাবো। আবার আমরা 1000টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমাদের এই যে শূন্য কেটে দিলাম, এটা 2 পাচ্ছে 10, তাহলে 1 প্লাস 1/5। আর এখানে 1 আছে তাহলে 1 বসালাম, আর এখানে 1 দাঁড়িয়ে গেল। 1000, এটা দেখো তো এটা কত দাঁড়াবে, তাহলে এখানে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করো তাহলে এটা পেয়ে যাবো করে 6/5, আর এটা 1। 1000, এটা দেখো এটা লসাগু 6 মাইনাস এটা 5, তাহলে 1000 ইন্টু এটা 1/5, এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে 10, আর এই যে দেখো 200 পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু চক্রবর্তী সুদটা পেয়ে গেলাম 200 টাকা। দেখো তাহলে পর্ব যখন আমাদের ছিল 6 মাস পর্ব, তখন চক্রবর্তী সুদ পেলাম 210 টাকা। আর যখন পর্ব হচ্ছে আমাদের 1 বছর, তখন চক্রবর্তী সুদ হচ্ছে 200 টাকা। দেখো আগের চেয়ে কিন্তু কী হয়েছে, চক্রবর্তী সুদটা হ্রাস পেয়েছে, বৃদ্ধি পায়নি। কিন্তু আমাদের কি বলেছে এখানে, পর্ব দেখো সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়, দেখো বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পাচ্ছে। তাহলে এখানে যেটা কথা বলেছে এটা কিন্তু আমাদের কি বলেছে, এটা মিথ্যা বলেছে, এটা সত্য হবে না। আমরা এখানে মিথ্যা লিখে দেব, ঠিক আছে। আচ্ছা অ্যান্সারটা আমাদের মিথ্যা, দেখা যাচ্ছে না। আচ্ছা এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো 2 প্রশ্নটা আমাদের এক্স এর মান দেওয়া আছে, তাহলে এই রাশিটার মানটা বের করতে বলেছে, আর যার মানটা 20 বলে দিয়েছে। তাহলে দেখবো মান বের করে, যদি 20 বের হয় তো সত্য, না হলে মিথ্যা। আচ্ছা তাহলে এখানে দেখো রাশিটার মান দেওয়া আছে, এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে, তা 1/xটা আমাদের প্রয়োজন পড়বে। তো এখান থেকে 1/x কত হবে, তাহলে 1/x পেয়ে যাবো আমরা, এটাকে 1 করবো, যে √5 + 2, যে এক্সকে 1/x, তাহলে এটাকে উল্টে দেবো, এটা 1/, যারা হর কম্বিনেশন যদি করো √5 - 2, আর এখানে √5 + 2 আর √5 - 2, দেখো এটা হর কম্বিনেশন, এভাবে হর কম্বিনেশন করতে হয়। আচ্ছা এটা দেখো এখানে উপরে √5 - 2 আর নিচে এটা a² মানে b² সূত্র, a² - b², উপরে √5 - 2 আর নিচে √5 এর স্কোয়ার 5, এটা 4 হয়ে যাবে। এটা তো 1 পেয়ে আবার সলভ করে দেখো, তাহলে আমাদের রয়ে গেল √5 - 2। তাহলে দেখো তো আমরা এটা 1/x এর মানটা এটা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে এক্স এর মান পেয়েছি, 1/x এর মান পেলাম, এই মানটা বের করব। এক্স এর মান ছিল √5 + 2 আর এর মানটা প্লাস 1/x এর মানটা বের করলাম √5 - 2, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 2√5 পেয়ে যাবে। আচ্ছা √5 যোগ করে এটাকে সদৃশ্যকরণী বলা হয়, একটা √5 তাহলে দুটো √5। আচ্ছা এর মানটা পেয়ে গেছি, এবার দেখো এখানে বসিয়ে দেবো মানে বর্গের মানটা। তাহলে চলো আমরা এখান থেকে বর্গ করে নিচ্ছি, তাহলে এর হোল স্কয়ার করলাম, তাহলে এদিকেও আমাদের করতে হবে এর হোল স্কয়ার। তবে এটাতে আমাদের 4 হয়ে যাবে, আর √5 এর 5 হয়ে যাবে, 4 × 5 = 20।
দেখো কিন্তু 20 মানটা চলে এসেছে আমাদের, এখানে 20 বলেছিল, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এটা সত্য হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে বলছে একটি বৃত্ত, তবে একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভেতর অবস্থান করলে তাদের সাধারণ স্পর্শ আঁকা সম্ভব নয়। আচ্ছা, চলো দেখো আমি আমাদের এখানে দেখবো ছবিটা তৈরি করে আঁকা যাবে কি যাবে না। নড়ে যাচ্ছে, দেখো তো এখানে আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি। আমাদের যে কথাটা বলেছে এখানে, একটি বৃত্ত আছে তো, যা বলেছে এই যে আমাদের একটা বৃত্ত, এই যে দেখো একটি বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত বলেছে, তার একটা এই বৃত্তের ভিতরে যে একটা বৃত্ত তৈরি করে, দেখো আমরা এখানে এভাবে তৈরি করতে পারবো স্পর্শক করে, এই জায়গায় আমরা স্পর্শক করে দিলাম, দেখো এভাবে, এর কেন্দ্রবিন্দু এখানে, এর কেন্দ্রবিন্দু এখানে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখো এই যেটা প্রশ্ন বলেছিল একটি বৃত্ত অন্য একটি বৃত্তের, এই যে এই একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভিতরে অবস্থান করবে, এই যে দেখো এই বৃত্তটা অন্য একটি বৃত্তের ভিতরে অবস্থান করেছে, তাদের কি সাধারণ স্পর্শ আঁকা যাবে না? দেখো সাধারণ স্পর্শ তো পাবো আমরা, এই জায়গায় আমাদের স্পর্শ করেছে, দেখো তাহলে এখানে আমরা একটা সাধারণ স্পর্শক যেভাবে পেয়ে যাবো, এই যে পি বিন্দুতে, তা যেটা স্পর্শটা আমরা যদি এবি বলে দিই, এবি হচ্ছে আমাদের একটি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শ মানে কি, যে দুটি বৃত্তকেই একটি বিন্দুতে স্পর্শ করবে, দুটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করলে পরে সেই স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক। তো দেখো তো এখানে আঁকা সম্ভব হচ্ছে, তাই না, আঁকা যাচ্ছে, আর এখানে বলেছিল আঁকা সম্ভব নয়, তাই এটা কিন্তু মিথ্যা বলেছে, তাহলে আমরা এখানে লিখে দেব মিথ্যা। আচ্ছা, 4 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে sin 6 থিটা সমান 1 হলে sin 3 থিটা সমান 1/2 হবে। আচ্ছা চলো আমরা বের করে দেখছি, যদি হয় তো সত্য, না হলে মিথ্যা। আমরা এখানে সরলটা করতে হবে, দেখো আচ্ছা এখানে সাইন কত দেওয়া আছে আমাদের, সাইন 6 থিটা সমান 1। আচ্ছা 1 সাইন কত ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান, এই দেখো এবার উভয় দিকে সাইন সাইন ভেনিস করলে 6 থিটা সমান পেয়ে যাবো 90 ডিগ্রি, 6 দিয়ে কাটারি করলে পরে এই যে 15 6 90, তারপর থিতার মানটা পেয়ে গেলাম কত, 15 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা দেখো এর এই যে সাইন 3 থিটা আছে, এখানে আমরা পুট করে দেবো, তাহলে সাইন 3 থিটা, থিতার জায়গায় বসাবো 15 ডিগ্রি, তাহলে এটা কত যাবে আমাদের, সাইন 15 3 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2। দেখো তাহলে এই যে তাহলে সাইন 3 থিটার মানটা কত পেয়ে গেলাম, সাইন 3 থিটার মানটা 1/√2 পেলাম, এখানে বলেছিল 1/2, এটা কিন্তু আমাদের সত্য হলো না, এটা কিন্তু আমাদের মিথ্যা। এই যে দেখো আমরা পেয়ে গেলাম, মিথ্যা পেয়ে গেলাম। আচ্ছা এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন আমাদের 5 নাম্বার যে প্রশ্ন আছে, দেখো 5 প্রশ্নটা, দেখো 5 প্রশ্নটা কি বলেছে, বলছে একটি ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ আর একক আর বহির্ব্যাসার্ধ বড় হাতের আর একক হলে ফাঁপা গোলকটির আয়তন 4/3 পাই ইন্টু আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, এটা কি হবে? আচ্ছা এত ঘন একক হবে, মানে ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা বলেছে, আর সেটা হলে সত্য, না হলে মিথ্যা। আচ্ছা তোমাদের আমি সূত্রটা আমি দেখো দেখাচ্ছি, আমাদের ছবি এঁকে বোঝাচ্ছি এই সূত্রটা, ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা কীরকম তৈরি হয়। দেখো আমরা একটা ফাঁপা গোলক যে তৈরি করি, তাই না, তা ফাঁপা গোলক এভাবে তৈরি করতে পারবো আমরা, এই যে দেখো তাহলে এখানে এইভাবে পড়ে আছে, এইভাবে আছে। আচ্ছা আমরা দেখো, আমরা যদি এই যে দেখো এটা হচ্ছে আমাদের ছোট হাতের আর, আর এটা হচ্ছে আমাদের বড় হাতের আর, এটা বড় হাতের আর, তাহলে ছোট হাতের এই যে আর, এই যে যেটা ছোট গোলক, ছোট গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, দেখো গোলকের আয়তনের সূত্র, ছোট গোলকটা নিলে পরে 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে ছোট গোলকটার আয়তনের সূত্র। আর সম্পূর্ণ বড় গোলক,
ঠিক আছে। আর সম্পূর্ণ বড় গোলকের যে আয়তনের সূত্র, যেটা এই যে আর দিয়ে হবে, এটা হচ্ছে ছোট আর দিয়ে, এটা হচ্ছে বড় আর দিয়ে, সেটা 4/3 পাই বড় হাতের আর দিয়ে। এবার আমাদের যেটা বলেছে ফাঁপা গোলকটির আয়তন, যেটা মানে এই জায়গাটা হবে, দেখো ফাঁপা গোলক, ভিতরে ফাঁপা আছে, এই জায়গাটা আমাদের তো লোহা দিয়ে তৈরি, এটা লোহার বল, ভিতরে ফাঁপা আছে, এটা ফুটবল আকৃতি হবে জিনিসটা। তাহলে এই জায়গাটার আমরা আয়তনটাই দরকার, সেটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। তাই এই জায়গাটার আয়তন পাবো কি করে? সম্পূর্ণ আয়তন দেখে, সম্পূর্ণ আয়তন কিন্তু এটা, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আয়তন, কারণ সম্পূর্ণ ব্যাসার্ধ নিয়েছে বড় হাতের আর, সম্পূর্ণ গোলকের আয়তন। আর এইটুকুটা হচ্ছে দেখো, এই যে ছোট গোলকটা, ভিতরের গোলকটা আয়তন এটা। তা সম্পূর্ণ আয়তন থেকে এই ভিতরের আয়তনটা বাদ দিলে তো আমরা এই জায়গার আয়তনটা পাবো, দেখো। তা সেটা হবে আমাদের এইভাবে, যে সম্পূর্ণ হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কি, এটা সম্পূর্ণ আয়তন। আর ভিতরের আয়তনটা 4/3 পাই ছোট হাতের আর কি। আর এখান থেকে আমরা কমন নিব, 4/3 পাই কমন। তো আমাদের দেখো তো, বড় হাতের আর কিউ মাইনাস ছোট হাতের আর কিউ, এত ঘন একক, ওই যে ফাঁপা গোলকের আয়তনটা এত ঘন একক। দেখো আমাদের যেটা ছিল আয়তনের সূত্রটা, এটা কিন্তু ঠিক মিলে গেছে। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কী হবে? সত্য হবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা এই যে বলেছে, দেখো কর্মযোগী পরিসংখ্যার লেখচিত্র থেকে কোনো তথ্যের গড় নির্ণয় করা যায়। দেখো কর্মযোগী পরিসংখ্যা লেখচিত্র যেটা অজাইব, সেখান থেকে কিন্তু মধ্যমা পাওয়া যায়, গড় পাওয়া যাবে না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা এটা মিথ্যা হবে। ঠিক আছে, তোমাদের বইতে আছে যে কর্মযোগী পরিসংখ্যা লেখচিত্র যেখানে অজাইব তৈরি করে, সেখানে কিন্তু মধ্যমা নির্ণয় করা হয়, তাই না? এখানে গড় বলেছে, তার জন্য আমরা অ্যান্সারটা মিথ্যা দিয়ে দেবো। চলে যাবো আমরা 4-এর প্রশ্নগুলোতে। তো 4-এর প্রশ্নগুলো আছে 2 মার্কের প্রশ্ন। তো 4-1 প্রশ্নটা দেখো কি বলছে। বলছে বার্ষিক 10% সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে? কত টাকার, মানে আসলটা বের করতে বলেছে। তা আমরা করবো কি, আসলটাকে প্রথমে ধরে নিব x টাকা। আসল যদি x টাকা হয়, তাহলে আমাদের এখানে চক্রবর্তী সুদ, যেটা সূত্র, চক্রবর্তী সুদটা বলে দিয়েছে। তাহলে আমরা আসল যেটা পি, সেটাকে আমরা x টাকা ধরে নিয়ে আমরা চক্রবর্তী সুদের সূত্রটা বের করব। চক্রবর্তী সুদের সূত্র হচ্ছে, দেখো এই যে আসল ইন্টু 1 প্লাস r/100, আর হচ্ছে 10%, 10/100। আর এখানে সময়টা 2 বছর বলেছে, এই যে সময় মাইনাস আবার আসল, এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি। আর এটা থেকে এই যে আসলটা বিয়োগ করবো, তো এটাই হবে আমাদের চক্রবর্তী সুদ। ঠিক আছে, এটাই হচ্ছে চক্রবর্তী সুদের সূত্র। আর এই চক্রবর্তী সুদটা বলেছে 210 টাকা। তাহলে এখান থেকে সরল করে আমাদের কার মানটা বের করতে হবে? এক্সের মানটা বের করতে হবে, যে আসল আমার পেয়ে যাবে। কত টাকা বলতে আসলটা বের হবে। চলো আমরা এখানে সরলটা করি। আচ্ছা, এখানে আমরা এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা 0 0 কেটে দাও, এটা ভগ্নাংশ যোগ করবা, এটা 11/10 পাবো। যেহেতু আমাদের স্কোয়ার আছে, তাহলে 11 গুণ করে দিলাম, দেখো এই যে। আর এক্সটা কমন নিয়েছে বলে এখানে 1 থাকবে, আর এদিকে 210। তাহলে এখানে এক্স, এটা 11 গুণ করে 121, এটা হয়ে যাবে আমাদের 100 মাইনাস 1, 210, বা এক্স ভগ্নাংশে যোগ করে নাও, এটা 121 মাইনাস 100, 210, এক্স ইন্টু এটা বিয়োগ করে তো এটা 21 পেয়ে যাবে, আর নিচে 110। এবার দেখো এখান থেকে আমরা এটা কাটাকাটি যদি করে নিই, এটা আমাদের 10 হয়ে যাবে। তাহলে এক্সের মানটা দেখো 10 আর 100 গুণ, সেটা হয়ে যাবে আমাদের কত? 1000 হয়ে যাবে। তাহলে আসলটা কিন্তু আমাদের 1000 টাকা, যে আসল যে বের করতে বলেছিল, আসল কত? 1000 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? এই যে আসলের পরিমাণ কত পেয়ে গেলাম আমরা? 1000 টাকা পেয়ে গেলাম। কত টাকার? 1000 টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে, যখন বার্ষিক সুদের হারটা 10%। আচ্ছা চলো 2 নম্বর প্রশ্ন। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 7/27 হবে? ঠিক আছে। আচ্ছা, বার্ষিক সুদের হার, এখানে সুদের হার 8টা বের করতে বলেছে, এটা সরল সুদের অঙ্ক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো সুদ আসলের বলেছে, তাহলে সুদ আসলের বলেছে, যার চেয়ে বলবে তাকে ধরে নিতে হবে সুদ আসলের এত অংশ। তাহলে সুদ আসলকে ধরে নিতে হবে, এক্স টাকা ধরে নিতে হবে। তো দেখো সুদ আসলকে যদি আমরা এক্স টাকা ধরে নিই, তারপর কিন্তু সুদ বের করতে পারবো।
তো আমরা এখানে যে লিখব ধরি, ধরি সুদ আসল, সুদ আসল, সুদ আসলটাকে আমরা নিব x টাকা। তাহলে আমরা সুদ পেয়ে যাব, অতএব সুদ, ওই যে বলেছে দেখো সুদ আসলের এত অংশ। তাহলে সুদ আসল বলতে x-এর 7/27 অংশ, এটা হলো আমাদের সুদ। এবার আমরা কি করব, সরল সুদের সূত্রে চলে যাব। সরল সুদের সূত্র আমরা কি জানি, এই যে সূত্রটা আমরা জানি, যেখানে লিখি এই যে I = PTR/100। তাহলে এখানে সুদ পেয়ে গেছি, তাহলে সুদ বসাবো x × 7/27। আর দেখো, আচ্ছা এখানে দেখো আমাদের এই যে আসলটা কিন্তু আমাদের বের করে নিতে হবে, এই যে p এর মানটা। আসল কত হবে দেখো, সুদ আসল আর সুদ জানা থাকলে আসল পেয়ে যাব। এই যে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দাও, তাহলে সুদ হচ্ছে আমাদের এটা 7x/27 হবে, 7x/27। তাহলে যদি বিয়োগ করি দেখো কত হবে, ভগ্নাংশ যোগ বিয়োগ, 27x - 7x, তো এটা হবে আমাদের দেখো 20x হয়ে যাবে, 20x/27। তাহলে আসলটা আমরা বের করে নিলাম, এখানে বসিয়ে দেবো। তাহলে পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গায় বসাবো 20x/27। আর এখানে হচ্ছে দেখো টি, সময় কত বলেছিল, সময়টা কিন্তু 5 বছর বলে দিয়েছে টি এর মানটা। আমরা টি এর জায়গায় এই যে টি আছে আমরা 5 বছর বসাবো। আর r/100, দেখো r/100 বসিয়ে দিলাম। এখানে এই যে আরটা বার্ষিক সুদের হার, এই আর এর মানটাই বের করতে হবে এখান থেকে। তো সরল করে দেখো আর এর মানটা পেয়ে যাবো। এখানে এক্স কেটে দিলাম, আর দেখো এইদিকে 27 আমরা কেটে দিতে পারবো। আর দেখো এখানে এই যে 5 আর 100 কাটার করলে এটা পেয়ে যাবে কত, 20 পেয়ে যাবো। তাহলে আমাদের দেখো এই যে আর এর মানটা পেয়ে যাবে, এই যে 20 আর সাথে গুণ করলে আমাদের আরটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে 20, আচ্ছা আরেকটা দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু 20 আর 20 আছে, এই 20 আর 20 কেটে যাচ্ছে, তাহলে 20 আমরা কেটে দিচ্ছি। আর এর মানটা কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, তাহলে আর সমান কত পেলাম, আর সমান 7%। তাহলে আমাদের যে বলেছিল এখানে দেখো, এই যে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সেটা হবে আমাদের 7% হলে, অ্যান্সারটা হবে 7%। শতকরা বার্ষিক সুদের হার 7%। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। তো এখানে আমাদের এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে, আর আমাদের এর মানটা বের করতে বলেছে। আচ্ছা এখান থেকে এই অঙ্ক থেকে আমাদের x + y এবং xy কিন্তু প্রয়োজন পড়বে। তার আগে আমরা x + y আর xyটা আমরা বের করে নেব এই অঙ্কটা করার আগে। তো চলো আমরা দেখো, আমরা যদি x + y বের করি দেখো কত বের হবে আমাদের। তাহলে এখানে আমাদের দেখো x এর মান আছে, তো তাহলে যে x এর মান দেওয়া আছে আর y এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা করব কি, x + y যদি বের করি দেখো x + y। আচ্ছা x এর মানটা কিন্তু এখানে আমরা সরল করতে পারবো, যে x এর মানটা যে দেওয়া আছে 1/2 - √3, একে হর কম্বিনেশন করে নিলে পরে দেখো মানটা কীভাবে দাঁড়াবে। তো x সমান হর কম্বিনেশন আমরা কীভাবে করি, যেটা হরে থাকবে, এই যে দেখো এটা হরে থাকবে না, তার বিপরীত সাইন দিয়ে, এই যে মাইনাস হতে প্লাস, বিপরীত সাইন দিয়ে 19 গুণ করে দাও, তাহলে উপরে হয়ে যাবে 2 + √3, এক আছে বলে, যেটাকে বলা হয় হর কম্বিনেশন। তাহলে x সমান উপরে 2 + √3, আর নিচে দেখো এটা a² মানে b² সূত্র, এটা হবে 2 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার। তাহলে x সমান 2 + √3, এটা হবে 4, এটা হবে 3। তাহলে x সমান এই মানটা 1, তাহলে 2 + √3 পেয়ে গেলাম দেখো x এর মানটা। একইভাবে y এর মানটা আমরা বের করে নিই, তাহলে y সমান দেখো তো, তাহলে দেখো এটাকেও আমরা হর কম্বিনেশন যদি করে নিই, এটা হবে 2 - √3, আর নিচে 2 + √3 আর 2 - √3। দেখো একইভাবে তোমরা এটা 2 - √3 পেয়ে যাবে, এর মানে কিন্তু 1 হয়ে যাবে এইভাবে সলভ করলে পরে। ওকে, দেখো y এর মানটা এটা পেয়ে গেলাম। এখন আমরা সহজে দেখো x + y এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে x ছিল 2 + √3 আর y পেলাম 2 - √3, -√3 + √3 কেটে গেল, তাহলে দেখো x + y এর মানটা 4 পেয়ে গেলাম। xy এর মানটা পেয়ে যাবো, দেখো x হচ্ছে 2 + √3 আর y কত, y হচ্ছে 2 - √3।
এটাতে আমাদের সূত্র, এটাতে করলাম 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার 4, এটা 3, দেখো এটা 1 পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়াইয়ের মানটা আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এই দুটো মান কাজে লাগিয়ে আমরা এই যে মানটা বের করতে বলেছে রাশিটা, এই রাশির মানটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে রাশিটা দেখো, আমরা রাশিটাকে যদি টুকে নিই, দেখো আমাদের আছে কত, যে 1/1 প্লাস এক্স আছে, প্লাস 1/1 প্লাস ওয়াই আছে, তাই তো? চলো এটাকে আমরা সরল করবো, যেটা আছে এর মানটা যেটা বের করতে বলেছে প্রশ্নে। এখানে আমাদের করতে হবে কি, ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। 1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই। এখানে এটা মিলে গেলে এটা 1 প্লাস ওয়াই এখানে বসবে, প্লাস, আর এখানে এটা মিলে গেল, এটা 1 প্লাস এক্স। এই যে দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস এক্স প্লাস ওয়াই। এই যে দেখো 1 1 2 আর এক্স প্লাস ওয়াই, আর নিচে এখানে রাশি রাশি গুণ করে দাও। এটা গুণ করলে 1 প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, একদম রাশি রাশি গুণ করেছি। দেখো গুণটা একটু বলি, 1 দিয়ে 1কে গুণে 1 আর ওয়াই গুণ করে ওয়াই, 1 দিয়ে হয়ে গেছে। এবার এক্স দিয়ে, এক্স আর 1কে এক্স, আর এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই, সব প্লাস চিহ্ন আছে বলে প্লাসের চিহ্ন হবে। আচ্ছা, তাহলে দেখো তো, এবার আমরা যদি মানটা বসিয়ে দিই এখানে, দেখো 2 প্লাস এক্স প্লাস ওয়াইয়ের মানটা, আমরা কিন্তু বের করেছি কত, এই যে 4 বের করেছি আমরা। তাহলে আমরা 4 বসিয়ে দেবো, তাহলে যে 4, নিচে 1 প্লাস, দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, তো এখানে 4, আর এখানে এক্স ওয়াই আছে। এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমরা দেখো এক্স ওয়াই মানটা 1 বের করে রেখেছি, তো এখানে আমরা 1 বসিয়ে দেবো। তো এটা আমরা সরল করে নিই, কত বেরোচ্ছে, এটা যেটাই হবে সেটাই অ্যান্সার আমাদের। উপরে তো 6, আর নিচে দেখো, নিচেও কিন্তু আমরা 6 পাচ্ছি, 6 কেটে দাও, তো কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার 1। এই যে প্রশ্ন বলেছিল রাশিটা, এর মান কত, এর মান পেলাম আমরা 1 পেয়ে গেলাম। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বরটা ভেদ থেকে দিয়েছে। তাহলে এই দুটো ভেদ থেকে কি, এই দুটো ভেদ থেকে এটা প্রমাণ করতে বলেছে। চলো দেখো, এই দুটো ভেদ থেকে প্রমাণটা আমরা নিয়ে আসবো। তো দেখো আমরা প্রথমে করব কি, এই যে দুটো ভেদ দেওয়া আছে, আমরা ভেদ তুলে দেব। তাহলে এখানে এক্স, দেখো এক্স ভেরিয়েস ওয়াই আছে, তো আমরা করবো এক্স সমান সমান k1 ওয়াই। দেখো ভেদ তুলে দিলে এভাবে হবে, আর এখান থেকে ভেদ তুলে দেবো, যে জেড ভেরিয়েস ওয়াই আছে, তাহলে জেড সমান সমান k2 ওয়াই। ঠিক আছে, এবার দেখো প্রমাণটাতে এক্স জেড আছে, মানে ওয়াই নাই। তাহলে আমরা দেখো কি করব, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে এখানে বসিয়ে দেবো, তখন এক্স জেডের মধ্যে দেখো একটা ভেদ সম্পর্ক চলে আসবে। তো এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করে, দেখো এটা জেড বাই k2 সমান সমান ওয়াই পেয়ে যাবে। এই যে k2 নিচে নামিয়ে দিলাম, দেখো ওয়াইয়ের মান এটা, আর এই জায়গায় আমরা বসিয়ে দিই এখানে। তাহলে এখানে এক্স সমান সমান দেখো k1 ইন্টু, দেখো ওয়াইয়ের মানটা পেয়েছি কত, জেড বাই k2, এই যে জেড বাই k2, এই যে বসিয়ে দিলাম। তাহলে এক্স সমান সমান দেখো, আচ্ছা তোমাদের এখানে বলি যে k1 k2-র পরিচয় কি, এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা পাশে কিন্তু উল্লেখ করে দিবা, k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু পাশে কিন্তু বলতে হবে, আমি তোমাদের বলে দিলাম এটা। আচ্ছা, তা দেখো এখান থেকে আমাদের কি হবে, এই যে দেখো তো, এই যে k1 বাই k2 ইন্টু জেড, এক্স সমান সমান k1 k2-কে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিলাম, k1 k2 তো ধ্রুবক, তো এই বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক n নিয়ে নিলাম, আর জেড আছে, এভাবে আমরা ধরে নিতে পারবো। ওকে, এখানে পাশে উল্লেখ করে দেবো n সমান সমান k1 বাই k2 কমা অশূন্য ধ্রুবক, এখানে অশূন্য ধ্রুবক হবে। আচ্ছা, তো দেখো এই যে এক্স সমান সমান যদি এন জেড হয়, তাহলে সমান সমান ধ্রুবকটা উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব এক্স ভেরিয়েস জেড, দেখো প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে, তা আমরা লিখে দেবো প্রুফড, হচ্ছে প্রমাণিত। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, 5-এর প্রশ্নটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস এডি জে কে পি বিন্দুতে ছেদ করে এবার কোণ এসিবি 3 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের কি করতে হবে, আমাদের আগে ছবিটা তৈরি করতে হবে, প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে আমরা ছবিটা তৈরি করবো। দেখো চলো আমরা প্রথমে ছবিটা তৈরি করি। দেখো আমাদের যে বলেছে এখানে একটা বৃত্তের কথা বলেছে, আমরা ও কেন্দ্র একটা বৃত্ত তৈরি করছি। এই যে আমাদের একটি যে ও কেন্দ্রীয় বৃত্ত, আর বিসি বলেছে একটি ব্যাস। তাহলে আমরা এখানে দেখো
এই যে বিসি আমরা ব্যাস তৈরি করলাম, এই যে বিসি ব্যাস। আর দেখো এই যে বিসি একটি ব্যাস এডি জে কে পি বিন্দুতে ছেদ করেছে। আর দেখো এইভাবে আমরা একটা এডি জে নিয়ে নেব, এই যে এডি আমাদের যে এই যে এটা এই বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের পি বিন্দু। আচ্ছা, তাহলে এভাবে ছেদ করলে দেখো কোণ এসিবি 30 ডিগ্রি, এসিবি দেখো এসিবি, তাহলে আমাদের দেখো এসি যোগ করতে হচ্ছে, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে কিন্তু ছবিটা তৈরি হবে। তাহলে আমরা এখানে এসি যোগ করব, এই যে দেখো এসি, তাহলে এসিবি মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা, আচ্ছা এই কোণটা কত দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে। আর এডিসি কোণ এডিসি, তাহলে দেখো ডিসি আমাদের যোগ করতে হবে, তারপরে এডিসি পাবো, তাহলে যে ডিসি আমরা যোগ করে দিলাম। তাহলে যে এডিসি এই কোণটা কিন্তু আমাদের বের করতে হবে, এই কোণের মান কত। আচ্ছা দেখো এই কোণের মান আমরা পেয়ে যাব। তো প্রথমে আমরা কী করবো দেখো, আমরা এই যে দেখো এই যে বিডি অঙ্কন করে নেবো, বিডি যোগ করে নিই, তাহলে বিডি যোগ করতে হবে, এটা আমাদের অঙ্কন, এই যে বিডি যোগ করে দিলাম। তো বিডি যোগ করে দেখো তো এই যে বিডিসি কোণটা, এই বিডিসি কোণটা কিন্তু আমাদেরকে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, সমকোণ হয়, এই কোণটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। আর এখানে কোণটা হচ্ছে এই যে বিডিসি, সরি বিডিসি কোণটা হবে 90 ডিগ্রি, কারণ ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, তাই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার দেখো তো আমাদের এই কোণটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে আমরা এই সাইডের কোণটা পেয়ে যাবো, এই দিককার কোণটা, এই কোণটা পেয়ে যাবো 30 ডিগ্রি। কী করে 30 ডিগ্রি, দেখো আমরা এখানে যে এবি, এখানে এবিটা আমরা অঙ্কন করে নিই, ঠিক আছে, এই যে বিডি অঙ্কন মানে বিডি বি কমা ডি যুক্ত করব আর এ কমা বি যুক্ত করব, এটা হচ্ছে অঙ্কন। এই যে আমরা এখানে এ বিটা যোগ করে দিলাম। তাহলে দেখো যে এ বি চাপটা আছে না, এই এ বি চাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ আছে, এই কোণটা দেখো এই যে চাপটা নিয়ে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা 30 ডিগ্রি, আর এই চাপটা নিয়ে কোণটা তৈরি করেছে দেখো যেটা হচ্ছে এ ডিবি, মানে এ বি চাপের উপর যে বৃত্তস্থ কোণ দুটি আছে, আমি তোমাদের লিখে দেখাই, দেখো এ বি চাপের উপর, এ বি চাপের উপর বৃত্তস্থ কোণ দুটি, বৃত্তস্থ কোণ দুটি কে কে আছে, দেখো বৃত্তস্থ কোণ দুটি আছে, একটা আছে আমাদের এই যে এসিডি, এসিডি, ঠিক আছে, এই যে এসিডি না এসিবি আছে এটা, হ্যাঁ এই যে এসিবি এই কোণটা এটার সঙ্গে সমান হবে। আর একটা বৃত্তস্থ কোণ আছে এডিবি, কোণ এডিবি, এই যে দেখো বৃত্তস্থ কোণ দুটি একই চাপের উপর আছে, এ বি চাপের উপর এই কোণটা আর এই কোণটা আছে, ঠিক না, তাহলে একই চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ যদি থাকে তাহলে এরা দুজন সমান হবে, তাহলে দুজনই কত হবে 30 ডিগ্রি। দেখো আমরা এই কোণটা, যে এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। এবার দেখো তো আমাদের যে এই কোণটা বলেছি এখন কিন্তু এডিসি কোণটা পেয়ে যাবো, যেহেতু সম্পূর্ণটা জানা আছে 90 ডিগ্রি, তাহলে সম্পূর্ণ থেকে এই 30 ডিগ্রিটা বাদ দিয়ে দাও, তখন আমরা এই যে কোণ এডিসি পেয়ে যাবো। অতএব কোণ এডিসি সমান হবে 90 ডিগ্রি থেকে এই যে সম্পূর্ণ থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দেবো, 30 ডিগ্রি বিয়োগ, এটা বিয়োগ করলে কত হবে 60 ডিগ্রি, তাহলে কোণ এডিসির মানটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই কিন্তু বলেছিল প্রশ্ন এইভাবে। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণে অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে কোণ দুটির মান নির্ণয় করো। বৃত্তস্থ চতুর্ভুজ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বৃত্তস্থ চতুর্ভুজ ছবিটা এইভাবে তৈরি হয়, এই যে আমাদের একটা বৃত্ত যার কেন্দ্র ও, আর বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এই দেখো এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। আর আমাদের জানতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, আর এই যে বিপরীত কোণ আছে এই দুটো এদেরও যোগফল হবে 180 ডিগ্রি। এখানে যে প্রশ্নে বলেছি যে দেখো এই যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণ, মানে এক জোড়া বলতে আমরা ধরো এই জোড়া ধরে নিলাম, এক জোড়া বিপরীত কোণে অনুপাত দেওয়া আছে, এই যে দেখো 2:3 দেওয়া আছে, তার কোণ দুটির মান বের করতে বলেছে,
মানে তোমাদের বলবো এখানে এ কোণটা আমরা পেয়ে যাব যে 2 থেকে আমরা পেয়ে যাব 2x ধরে নিলাম অনুপাত থেকে 2x ডিগ্রি। আর এই সি কোণটা দেখো, এই যে সি কোণ মানে বিপরীত কোণ বলেছে এক জোড়া, এই যে বিপরীত কোণ। আর সি কোণটাকে 3 থেকে আমরা ধরে নেব 3x ডিগ্রি। দেখো আমরা এই যে বৃত্ত চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি, এই কোণটা আর এই কোণটা। আর আমরা তো জানি, আমরা কি জানি যে এ কোণ প্লাস সি কোণ বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। এই যে দেখো সম্পূরক বলতে 180 ডিগ্রি দুটো কোণের যোগফল। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, এ হচ্ছে 2x ডিগ্রি আর সি হচ্ছে 3x ডিগ্রি, মানে 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো, এটা 5x ডিগ্রি, এটা 180 ডিগ্রি। 5 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে পেয়ে যাবো দেখো 5 3 15, এটা আমাদের 30, 5 36 ডিগ্রি, মানে 1 ডিগ্রি সমান সমান পেয়ে যাবো কত 36 ডিগ্রি পেয়ে যাবো। দেখো এক্সের মান যখন পেয়ে গেলাম, এবার কোণ দুটি বলতে দেখো আমাদের এই যে এ কোণ যেটা বের করতে হবে, এই যে দেখো কোণ এ 2x ছিল তো, তাহলে x ডিগ্রি তো 36 ডিগ্রি। তাহলে এই যে দেখো, তাহলে আমাদের এ কোণটা আমাদের হয়ে যাবে 36, এই যে আছে 36 দিয়ে কত হবে 72 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 72 ডিগ্রি। আর এই কোণটা সি কোণটা, তাহলে সি কোণ হবে 3 × 36 ডিগ্রি, এটা গুণ করে নেবা 3 × 6 = 18, 3 × 9 = 10, 108 ডিগ্রি। ওকে, দেখো আমার সি কোণটা এটা পেয়ে গেলাম আমরা 108 ডিগ্রি। এই যে আমাদের বলেছিল দুটি কোণের মান, কোণ দুটির মান, সেই কোণ দুটির মান কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা 72 ডিগ্রি, একটা 108 ডিগ্রি। এই জন্য আমাদের প্রশ্নের অ্যান্সার। আচ্ছা চলো পরের প্রশ্ন এবার আমরা করাবো 7 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের 7 নম্বর প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি দেওয়া আছে, আর বিডি লম্ব এসি বলে দিয়েছে, আর বিডি 8 সেমি এবং এডি 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এটা আমাদের ছবির আগে তৈরি করি, সেটা ভালো প্রশ্ন। এখানে একটা সমকোণী ত্রিভুজ কথা বলেছে, যে বিডি লম্ব এসি বলেছে, আর এই যে বি কোণটা আবার 90 ডিগ্রি। তাই বি কোণটা 90 ডিগ্রি বলি, এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আমি এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে বি কোণ, এই যে এবিসি বলতে বি কোণটা 90 ডিগ্রি, এই যে এবিসি আছে নাম লিখলাম এ বি সি। এই দেখো এই বি কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর আমাদের বলেছে বিডি লম্ব এসি, এখানে এই যে বিডি লম্ব, এই যে বিডি লম্ব এসির উপর লম্ব আছে, তাহলে এই কোণগুলো আমাদের কি 90 ডিগ্রি, তো আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো বিডি দেওয়া আছে, এই যে বিডিটা দেওয়া আছে আমাদের 8 সেমি, আর এডি দেওয়া আছে 5 সেমি, তাহলে আমাদের সিডি দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা সিডি দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখন আমাদের করতে হবে কি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারবো। দেখো কীভাবে দেখাতে পারবো, দেখো এই যে প্রশ্ন এবং চিত্র থেকে আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিডি সদৃশ্য হবে ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। কি করে হবে সদৃশ্য, তোমাদের আমি এখানে ছবি থেকে একটু বলে দিই। দেখো প্রথমে এই যে বড় ত্রিভুজটা আছে না এবিসি ত্রিভুজ, আর ছোট ত্রিভুজ এবিডি নিয়ে নাও। তাহলে এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ্য আগে দেখাবো। তো এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখানো যাবে, বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা, কারণ বড় ত্রিভুজ এই কোণটা 90 ডিগ্রি, ছোট ত্রিভুজ এই কোণটা 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের এই কোণটা আর এই ছোট ত্রিভুজের এই কোণটা একই কোণ। দেখো তাহলে দুটি ত্রিভুজ থেকে দুটো শর্ত, মানে দুই যারা কোণ সমান দেখিয়ে দিয়েছি দুটি শর্ত, তাহলে দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। তাহলে বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা কিন্তু সদৃশ্য। আবার একইভাবে দেখো এই বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা সদৃশ্য দেখাতে পারবো, যেটা এইভাবে এটা দেখালাম। তাহলে দেখো এই বড় ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, আবার বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এভাবে হলে পরে এই ছোট দুটো ত্রিভুজ আছে, এটা সমকোণ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সদৃশ্য হবে, যেটা এই জায়গাতে। এই নিয়ে একটা উপপাদ্য আছে তোমাদের ক্লাস 10-এ, তোমরা উপপাদ্যটা বই থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আর এই উপপাদ্যটার ক্লাস আমি কিন্তু তোমাদের দিয়েছি, ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমাদের আমি বলে রাখি যে তোমাদের যে দশম শ্রেণীর গণিত বইটা আছে টেক্সট বুক, সেই বই থেকে আমি প্রচুর ক্লাস দিয়েছি এবং দিচ্ছি ক্লাসগুলো। ঠিক আছে, এখন ক্লাসগুলো পাল্টে যাচ্ছে তোমাদের, তোমরা ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো মনোযোগ সহকারে। আগে বইয়ের অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো, তখনই কিন্তু তোমরা এই যে প্রশ্ন বিচিত্রার অঙ্ক বুঝতে পারবা। এই জন্য তোমাদের
প্রশ্নবিচিত্রার অঙ্ক ভালো করে বুঝতে গেলে যে আমি বইয়ের যে অঙ্কগুলো দিচ্ছি ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখো, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, ক্লাসগুলো যাচ্ছে, আরও ক্লাস যাবে তোমাদের। আচ্ছা, তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পারলাম এই দুটো, এই যে সমকোণী দুটো ত্রিভুজ আছে এরা সদৃশ্য হবে। এবার দেখো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তা সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। অনুরূপ বাহুগুলি দেখো আমরা যদি নিই, দেখো এই যে এডি বাই বিডি নিলাম, এই দেখো এটা যে ভূমি লম্ব করে দিলাম এই ত্রিভুজটা, এই বিডি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বললাম ভূমি বাই লম্ব এডি বাই বিডি করলাম, হ্যাঁ সমান সমান হবে এই দুটো বড় অনুপাতটা, অনুরূপ বাহুর অনুপাত। তাহলে এখানে আমরা করতে পারবো এই যে বিডি বাই সিডি করে নেবো, এটাকে এই ত্রিভুজের ভূমিটা এটা নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে বিডি বাই এই যে দেখো সিডি, তোমরা ভাবছো যে আমরা এর ভূমি এটা নিলাম আর এর 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 ভূমি এখন এটা কেন হয়ে গেল, দেখো এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজটা দেখো কীভাবে দেওয়া আছে, একে যদি সাজিয়ে লেখানো হয় ভালো করে, এদিকে কেটে গেনে, ঠিক আছে, দুটো এখান থেকে মাঝখান থেকে যদি কাটা হয়, তাহলে দেখো কাটিয়ে বা ঠিকঠাক যদি বসানো হয়, তাহলে এর ভূমি যদি এটা হয়, এর ভূমি কিন্তু এটা হবে, তোমাদের এটা জানতে হবে। তাহলে আমরা কি করলাম, এই যে ভূমি বাই লম্ব আর এই যে ভূমি বাই লম্ব, ঠিক আছে, মানে এই ত্রিভুজের এই যে এই দুটি ভর অনুপাত আর এই ত্রিভুজের অনুরূপ দুটি ভর অনুপাত কী হবে, সমান হবে। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। ওকে, আচ্ছা এখান থেকে দেখো আমরা সলভ করব, তো এখান থেকে আমরা সলভ করে দেখো যে বিডি আছে না, তাহলে আমরা কী পেয়ে যাবো, বিডি স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে দেখো এডি ইন্টু সিডি, এই দেখো। তাহলে এভাবে যদি প্রশ্নে বলি, এই প্রশ্ন অনুসারে কিন্তু আমাদের দেখো এই শর্তটা স্যাটিসফাই হচ্ছে, এটা প্রমাণ। তোমাদের যদি প্রমাণটা আসে অনেক সময়, ঠিক আছে, প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো যে বিডি স্কোয়ার সমান সমান এডি ইন্টু সিডি, দেখো এই প্রমাণটাও তোমরা কিন্তু করতে পারবা এইভাবে। চলো আমাদের এখানে সিডির মানটা বের করতে বলেছে, আমরা সিডির মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে মানগুলো দেওয়া আছে, দেখো এই যে বিডি দেওয়া আছে 8 সেমি, তাহলে এখানে আমরা দেখো বিডি জায়গায় আমরা 8 স্কোয়ার, আর এডি দেওয়া আছে 5, তো এখানে সিডি, দেখো সিডির মানটা পেয়ে যাবো, তাহলে এখানে 8 স্কোয়ার আমরা পেয়ে যাবো 64, আর এটাই হবে আমাদের 5 সিডি। সিডির মানটা আমরা কত বের করবো, তাহলে সিডি সমান সমান হয়ে যাবে 64/5 হয়ে যাবে। আচ্ছা এটাকে আমরা কী করবো, ভাগ করে নেব, তাহলে আমরা একবার নিলাম 1, 14, দুবার নিলাম 10, 4 দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 5 8 40, এই যে দেখো এই যে 12.8 পেয়ে গেলাম। তাহলে সিডির মান কত পেয়ে গেলাম, সিডির মান পেলাম 12.8 সেমি, এই যেটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের চেয়েছিল এখানে দেখো এই যে বলেছিল যে এই যে সিডির দৈর্ঘ্য, তাহলে সিডির দৈর্ঘ্য আমরা কত বের করলাম, 12.8 সেমি। এবার আমরা 8 নম্বর প্রশ্ন করাবো। দেখো 8 প্রশ্ন কি বলেছে, সাইন সি দেওয়া আছে কস সি ইন্টু কসেক সি এর মান বের করতে বলেছে। তো দেখো সাইন সি থেকে আমরা কস সি বের করবো আর কসেক সি বের করে নেবো, তখনই মানটা বের করে নিতে পারবো। তো আমাদের জানতে হবে একটা কোণানুপাত থেকে অন্য কোণানুপাতের মান বের করা যায়, ঠিক আছে। তো দেখো আমি মানটা তোমাদের বের করে দেখাবো। তো দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে সাইন সি দেওয়া আছে, তাহলে আমরা আগে কস সির মানটা বের করে নিই। আচ্ছা সাইন সি যখন দেওয়া আছে, তাহলে সাইন সি দেওয়া তাহলে কসেক সিটা কিন্তু আমরা একবারে পেয়ে যাবো, এই যে কসেক সির সূত্র 1/sin সি, ঠিক আছে। কসেক আর সাইন পরস্পর অন্যান্য হয়, সাইন সমান 1/cosec আর কসেক সমান 1/sin হয়, মনে রাখবে তবে। আচ্ছা 1/sin সির মানটা তো জানা আছে 2/3, তাহলে এই মানটা উল্টে যাবে, এটা যাবে 3/2, যে 1/, থাকলে পরে এই যে 1/, একটা ভগ্নাংশ, তাই এই ভগ্নাংশটা উল্টে যায় 3/2 হয়ে যাবে। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম কসেক সির মানটা। এবার আমরা বের করে নেব কস সি। দেখো কস সি এই যে সূত্রটা আছে, এটা তোমরা √1 - sin স্কোয়ার সি এটা করতে পারবে, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের জানতে হবে। এই সূত্রটা কোথা থেকে আসছে দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে সূত্র আছে sin স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা মনে রাখতে হবে। এখান থেকে কস থিটার মানটা আমরা পেয়ে যাব। এখান থেকে কস স্কোয়ার থিটা আগে বের করি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অনেক সময় কস স্কোয়ার থিটার মানটা জানতে চাই, আমরা এটা লিখতে পারবো, বা এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে কস থিটার মানটা কত হবে, স্কোয়ার ছেড়ে দিলে রুট ওভার চাপিয়ে দেবো। এখানে কিন্তু ধনাত্মক মান হবে, মাইনাস নেওয়া হবে না। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো কস থিটার মানে এটাই আমরা সূত্রটাতে অ্যাপ্লাই করলাম এখানে, এই যে দেখো। তাহলে কস সি সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সি, রুট ওভার 1 মাইনাস সাইন সির মান জানা আছে 2/3 তার স্কোয়ার, 1 মাইনাস এটা বর্গ ভাঙালে 4, এটা 9, আর ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এটা 9 মাইনাস 4, এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে 5, এটা 9। আচ্ছা, 5-এর বর্গমূল তো হবে না, কিন্তু 9-এর বর্গমূল আমরা পাবো, 3 পেয়ে যাবো। ওকে, আচ্ছা এবার দেখো আমাকে দেখো কস সি এবং কস এক্স সি মান বের করে নিয়েছি। তো আমাদের দেখো যে আমাদের এখানে যে মানটা বের করতে বলেছিল, ওই যে কস সি আর কস এক্স সি এর মানটা এখন বের করে নেবো। তো আমরা এখন লিখবো, দেখো আমরা লিখবো কস সি ইন্টু কস এক্স সি এর মানটা বের করতে বলেছে। কস সির মান আমরা বের করলাম, ঠিক আছে। এই যে কস সির মানটা হচ্ছে √5/3, এটা কিন্তু আমরা বের করেছি, এটা কিন্তু কস সি। দেখো এই যে আমাদের কস সি ছিল। তো চলো কস সি জায়গায় আমরা বসিয়ে দেবো √5/3 সমান সমান √5/3। আর কস এক্সির মানটা এই যে বের করলাম 3/2। তাহলে কস এক্সি জায়গায় বসিয়ে দেবো 3/2, 3 কেটে দাও। তাহলে দেখো মানটা আমরা কত পেয়ে যাবো, √5/2 পেয়ে যাবো। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে আমাদের √5/2। তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার। এবার পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো পরের প্রশ্নটা আমাদের যে বলেছি 9 নম্বর প্রশ্ন। এখানে আমাদের জানতে চেয়েছে সাইন 4 থিটা সমান সমান কস 5 থিটা হলে ট্যান 3 থিটার মান কত হয়। আচ্ছা দেখো এটা আমাদের ভালো প্রশ্ন আছে, এটা তো আমাদের দেখো সহজে আমরা বের করে নিতে পারবো। তো প্রথমে আমরা করবো কি, দেখো এই যে আমাদের দেওয়া আছে সাইন 4 থিটা সমান সমান কস 5 থিটা। তাহলে এখানে পুরো কোণের সূত্র আমরা লাগাবো, এটাকে আমরা লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। দেখো পুরো কোণের সূত্র সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হবে, আবার এটা ফিরে আসবে। তো এটা থেকে আমরা এটা লিখতে পারবো, উভয় থেকে সাইন ভ্যানিশ করে 4 থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এখান থেকে থিটার মানটা বের করে নেবো সমান 4 থিটা প্লাস 5 থিটা, লিখে 90 ডিগ্রি, তা যোগ করে এটা পেয়ে যাবার 9 থিটা, লিখে 90 ডিগ্রি, 9 দিয়ে কাটাকাটি করো 10 ডিগ্রি। এই দেখো থিটার মান কত পেয়ে গেলাম, থিটার মান পেয়ে গেলাম 10 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল যে ট্যান 3 থিটা, তাহলে থিটার জায়গায় অবশ্যই দেবো 10 ডিগ্রি। আমাদের হয়ে গেল ট্যান 30 ডিগ্রি, আর ট্যান 3 ডিগ্রির মান আমরা জানি 1/√3। দেখো এটা আমাদের অ্যান্সার, ট্যান 3 থিটার মান। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের বর্গ যদি সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক হয় তবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আমাদের বের করতে বলেছে। আচ্ছা খুব ভালো প্রশ্ন। এখানে দেখো আমাদের করতে হবে কি, আমাদের এই যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বলেছে, তো প্রথমে তো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রথমে আমাদের ধরে নিতে হবে। তাহলে দেখো আমরা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিচ্ছি। তারপর দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিলাম, প্রস্থকে আমরা ধরে নেব বি, আর উচ্চতাকে ধরে নেব আমরা সি। ঠিক আছে, এটা এই যে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, সংক্ষেপে লিখলাম আমরা। তো দেখো তো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা কি জানি, তো আয়তঘনকের যে কর্ণের দৈর্ঘ্য তোমাদের সূত্রটা জানতে হবে, সেটা হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই যে এটা হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এটা মনে রাখবা তোমরা। এর বর্গ বলেছে, এই যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের বর্গ, আমরা বর্গ করে দিলাম, শর্তটা তৈরি করছি, সমান সমান, এটা সমান কি বলেছি, সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক। এবার সমগ্র তল দেখো,
সমগ্রতলের সূত্র যেটা হয় 2 ইন্টু দিয়ে হয়, তাহলে 2 হবে বলে যদি অর্ধেক, 2টা বাদ চলে যাবে। আচ্ছা 2 দিয়ে দিচ্ছি আমরা, 2 ইন্টু আমরা লিখবো সমগ্রতল, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। দেখো সূত্রটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে AB প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে AC প্লাস আর কী হবে প্রস্থ ইন্টু উচ্চতা মানে BC। এই যে দেখো, এই হচ্ছে আমাদের আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর এর বলেছে অর্ধেক বলেছে, এই যে কর্ণের আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের বর্গটা সেই আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, মানে এটা অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও। এই যে তো এই আর এই 2 কেটে দাও। এখানে দেখো আমরা স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তার আমরা পেয়ে যাবো A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। আর এখানে AB প্লাস, আচ্ছা BCটা আগে লিখি, এখানে আগে BCটা লেখা দরকার ছিল। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, যাই হোক। আচ্ছা তো আমরা লিখবো যে AB ইন্টু BC ইন্টু AC বা CA, এভাবে পেয়ে গেলাম। এখন আমরা কি করব দেখো, আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি সবাইকে, তো 2 দিয়ে গুণ করে আবার বাঁ দিকে নিয়ে আসবো। এটা 2A স্কোয়ার প্লাস 2B স্কোয়ার প্লাস 2C স্কোয়ার মাইনাস 2AB, আমরা 2 দিয়ে গুণ করেছি, মাইনাস 2BC আর মাইনাস 2CA করে দিলাম, এই যে AC বা CA, ঠিক আছে। আচ্ছা এখানে লক্ষ্য করো, এবার আমরা এখানে সূত্র তৈরি হবে, এটাকে A স্কোয়ার প্লাস A স্কোয়ার, এই যে 2A স্কোয়ার আছে A স্কোয়ার প্লাস A স্কোয়ার, এখানে B স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা C স্কোয়ার প্লাস C স্কোয়ার, এটা এভাবে রেখে দাও, যেটা আছে থাকে এখানে। আচ্ছা সরি, এখানে আমাদের সমান সমান 0 হবে, বাঁ দিকে নিয়ে আসা গেছে, এটাও সমান সমান 0 হবে। হ্যাঁ, মানে এই যে ডান দিকারগুলো বাঁ দিকে নিয়ে আসলাম, ডান দিকে কিছু নাই বলে 0। চলো এবার দেখো আমরা একটু সাজাবো, যে A স্কোয়ার প্লাস, সরি প্লাস হবে না, এটা A স্কোয়ার মাইনাস, আমরা করবো A স্কোয়ার মাইনাস 2AB, একটা লাইনটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা A স্কোয়ার মাইনাস 2AB, ঠিক আছে, এটা আর এটা নিয়ে নিচ্ছে প্লাস B স্কোয়ার। আমাদের এইভাবে সূত্রগুলো তৈরি হবে, 3টা সূত্র। এবার আমরা নিব এই যে এটাকে দেখে, এই যে B স্কোয়ার মাইনাস 2BC প্লাস C স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে নিয়েছি আমরা। আর এটাকে দেখে এই যে C স্কোয়ার আগে নিয়ে নিই, C স্কোয়ার মাইনাস 2CA প্লাস A স্কোয়ার। দেখো এদেরকে নিয়ে কিন্তু আমরা এগুলো সাজিয়েছি একদম। আমাদের এখানে এটা সূত্র, এটা সূত্র A মাইনাস B হোল স্কোয়ার সূত্র, A মাইনাস B তার হোল স্কোয়ার, এখানে হবে B মাইনাস C তার হোল স্কোয়ার প্লাস, আর এখানে C মাইনাস A তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার দেখো এই যে দেখো 3টি বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটি বর্গ 0 হবে, এর মান 0, এর মান 0, এর মান 0, তাহলে এরা 0 হবে, তারপর তো 2 দিকে 0 হয়ে যাবে। অতএব এখানে দেখো A মাইনাস B তার বর্গ সমান সমান 0 করতে পারবো, B মাইনাস C বর্গটাও 0, আর C মাইনাস A এর বর্গটাও 0 হয়ে যাবে। এখানে 0 আছে বলে বর্গ উঠাতে পারবো, A মাইনাস B সমান সমান 0। এখান থেকে আমরা A সমান সমান B পেয়ে গেলাম। একইভাবে দেখো এখানে B মাইনাস C ইকুয়াল 0, B সমান সমান C পেয়ে গেলাম, C মাইনাস A সমান সমান 0, C সমান সমান A পেয়ে গেলাম। তাই দেখো A B এর সঙ্গে সমান, B আবার C এর সঙ্গে সমান, C সমান A এর সঙ্গে সমান। এখান থেকে বলতে পারবে 3টা সমীকরণ থেকে বলতে পারবো A সমান সমান B সমান সমান C বলতে পারবো। কেন দেখো, কারণ এর মানটা যদি ধরো 2 হয় তাহলে এর মানটা 2 হবে, তাহলে B 2, তাহলে B যদি 2 হয় তাহলে Cটা কত হবে, 2 হবে। দেখো Cটা পেয়েছি আমরা 2 আর Aটাও পেয়েছি 2, দেখো এরা দুজন সমান। লক্ষ্য করো এখানে এভাবে যদি এরা হয় প্রত্যেকটা মান 2, তাহলে A B C কি সমান আছে না, তাহলে 3 জন থেকে আমরা বলতে পারবো A B C এদের মান সমান, A সমান সমান B সমান সমান C পেয়ে গেলাম। আমাদের যেটা বলেছি এখানে লক্ষ্য করো প্রশ্নে কী বলেছে, আমাদের যেটা প্রশ্নে বলেছি এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বের করতে বলেছে, মানে দৈর্ঘ্য তো A ধরেছি, এটা আমাদের A, এটা B, এটা C ধরেছি, তাহলে A ইন্টু B ইন্টু C এদের অনুপাত বের করতে হবে। আমরা এখন বের করব যে A ইন্টু B ইন্টু C বের করব। তা দেখো তো আমাদের এখানে যেটা সমান যেহেতু আছে, তাই তো, এটা যদি সমান হয়, এখানে লক্ষ্য করো
তাহলে এখানে যদি তোমরা যদি কে ধরে নাও এই মানটাকে কে, তাহলে এখানে আমরা কে, এটাও কে, এটাও কে, তাহলে আমরা দেখো একই মান আছে তো আমরা ভ্যানিশ করতে পারবো। তাহলে 1:1 পেয়ে যাবো। দেখো যে আমরা যদি কে ধরে নিই সবাইকে, তাহলে সব জায়গায় কে কে আছে বলে আমরা কে গুলো ভ্যানিশ করতে পারবো। তাহলে 1:1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। বা এখান থেকে তোমরা বলতে পারো এই যে বি এর জায়গায় এ বসাতে পারো, সি এর জায়গায় এ বসাতে পারো, তখন সমান হয়ে যাবে, A:1 হয়ে যাবে। আমরা দেখো 1:1 পেয়ে গেলাম। তিনজন যখন সমান আছে তাই এদের অনুপাতটা কত হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের এখানে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাতটা আমরা পেয়ে গেছি। এখানে আমি লিখে দিচ্ছি কত পেয়ে গেলাম, 1, ভালো করে লিখে 1:1। ওকে, এই যে আমাদের অ্যান্সার। চলো এবার চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটা আমরা যেটা বলেছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে এত ঘন সেমি, শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলেছে, আর শঙ্কুটির তীর্য উচ্চতা বের করতে বলেছে। তো দেখো তো এখানে প্রশ্নটা আমাদের যেটা বলেছি, দেখো যে শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলেছে। তার ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নেব আর, তার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যেহেতু আর হয়, তা দেখো লম্ব উচ্চতা যেটা বলি, লম্ব উচ্চতাকে এইচ বলা হয়। তাহলে এইচটা কত হবে, ভূমির ব্যাসার্ধের 7 গুণ, তাহলে এইচটা হবে আমাদের 7R। এই যে দেখো ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা হয়ে গেল কত, 7R, এই শর্ত অনুসারে। তার শঙ্কুটির আয়তন যখন দেওয়া আছে, তার শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² এইচ বলতে কিন্তু 7R, এইচের জায়গায় আমরা 7R বসিয়ে দেবো, 7R। এই হচ্ছে শঙ্কুর আয়তন, আর এই আয়তনটা বলে দিয়েছে 198। আচ্ছা চলো এখান থেকে সরল করে আমরা আর এর মানটা পাবো, আর আর পেয়ে গেলে তারপরে আমরা তীর্য উচ্চতা বের করার চেষ্টা করব। ঠিক আছে, মানে আর দরকার, এইচও দরকার, তীর্য উচ্চতা বলতে এল। এখানে তোমাদের আমি যদি দেখাই ছবিটা, দেখো শঙ্কুর ছবিটা এই যে, এই যে আমাদের দেখো শঙ্কু, এই দেখো এই যে ভূমির ব্যাসার্ধ যেটা আমাদের আর ধরেছি, এটা আর, এটা উচ্চতা যেটা আমাদের এইচ, উচ্চতা হচ্ছে আমাদের এইচ, আর এইচ সমান আমরা 7R পেয়ে গেছি। আর তীর্য উচ্চতা হচ্ছে এটা যদি ও, এ যদি বি হয়, দেখো এ ও বি এটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ এই কোণে 90 ডিগ্রি। আর এ বি অতিভুজ যেটা আমাদের তীর্য উচ্চতা এল, তীর্য উচ্চতাকে এল ধরা হয়। একটা ভূমির ব্যাসার্ধ আর, আর এই যে শঙ্কুর উচ্চতা এইচ যেটা আমরা 7R পেয়ে গেছি। তাহলে দেখো যখন আমরা দুটো বাহু পেয়ে যাবো সমকোণী ত্রিভুজ থেকে, আমরা এ বি পেয়ে যাবো, আর এলটা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে আর এর মানটা আগে বের করি, তারপরে এইচ পাবো, তারপরে এল পেয়ে যাবো। তাহলে এখান থেকে দেখো আমরা 1/3 পায়ের মান 22/7 বসে দিলাম, এটাকে 7, আচ্ছা এখানে r² আর আছে, তাহলে এখানে আমরা r³ করতে পারবো, 198, 7 কেটে দিলাম। তাহলে এবার দেখো তো আমরা কি করব, এই যে 22 আর 98 যদি আমরা 11 দিয়ে কাটাকাটি করি, দেখো এখানে 11কে 11, আর এখানে 88 যাচ্ছে কাটাকাটি, 11কে 11, 11 88, 11 দিয়ে 22, 2 দিয়ে 2 নং 18। তাহলে দেখো তো এখানে r³ সমান এদিকে 9 গুণিত, এটা 3টা বর্গগুণ হয়ে যাবে, 9 গুণিত 3। তাহলে এটা আমরা পেয়ে যাবো r³ সমান, এটা দেখো এটা 3-এর কিউব লিখতে পারবো, যে 9 3 × 3, দুটো 3 আছে, আর এখানে একটা 3-এর কিউব। অতএব এখান থেকে আর এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। আর যদি 3 পাই তাহলে আমরা এইচ পেয়ে যাবো, এইচ ছিল আমাদের কত, 7R, তো 7 × 3, তাহলে এইচটা পেয়ে গেলাম 21। এবার দেখো এই যে চিত্র থেকে এই যে আমাদের এটা অতিভুজ, আর অতিভুজ স্কোয়ার সমান যে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে আর, যেটা হচ্ছে আর হচ্ছে 3-3-এর স্কোয়ার প্লাস, আর এই যে আমাদের লম্ব যেটা হচ্ছে এইচের মান যেটা আমরা পেয়ে গেছি 21 পেয়েছি, এখানে হবে 21-এর স্কোয়ার। এখানে আমরা 9, 21-এর বর্গ করবা, 21-এর বর্গ পেয়ে যাবা 441 পেয়ে যাবা। দেখো 21-এর বর্গ যদি এখানে দেখাই, তোমাদের কোথায় দেখায়, এখানে দেখায় 21 আর 21 গুণ, 21 গুণ 1 2, এটা হবে 2, এটা হবে 4, এই যে দেখো 441। তাহলে 21-এর বর্গ আমরা কত পেলাম, 441। এবার এটাকে আমরা যোগ করে নেব। আচ্ছা এদিকে 441 আর এদিকে 9, 441 আর 9 যোগ করলে কত হবে, এটা হবে আমাদের 450 হয়ে যাবে। এই যে দেখো
এটা হচ্ছে কিন্তু আমাদের কার মান, এল স্কয়ারের মান। তাহলে এল এর মান কত হবে, √450। এবার দেখো এটা যদি আমরা সরল করি, এটাকে এইভাবে ভাঙাতে পারবা যে এল সমান সমান এটা 15 গুণিত 15 আর গুণিত 2, ঠিক আছে। এই যে দেখো 15 15 225, আর 225 আর 2 গুণ করবা 450 হয়ে যাবে। তাহলে এখান থেকে এল এর মানটা দেখো, আমরা একটা 15 বেরিয়ে আসবে আর 2টা রয়ে যাবে। এই যে দেখো, তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। দেখো তির্যক উচ্চতা পেয়ে গেলাম 15√2 সেমি পেয়ে গেলাম। এককটা মানে সেমি আছে, এককটা ঘন সেমি বলেছে তো, এই দেখো ঘন সেমি বলতে সেমি। তাহলে এই যে বলেছিল শঙ্কুটির তির্যক উচ্চতা কত, আমরা পেলাম 15√2 সেমি। এই যে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমরা চলে এসেছি। এবার শেষের প্রশ্নটা কি বলছে আমাদের এখানে দুটি কারখানা আছে, একটা কারখানা টি, একটা এম। এবার এদের শ্রমিকের সংখ্যার মাসিক গড় বেতন দেওয়া আছে। দেখো যে কারখানার নাম, এই যে মাসিক গড় বেতন আর শ্রমিকের সংখ্যা, গড় বেতন, তাই না, মানে টোটাল 125 জন শ্রমিকের গড় বেতন দেওয়া আছে। আর এই যে এটা টি কোম্পানি আর এম কোম্পানির মানে কারখানা, আর এম কারখানার এই যে 95 শ্রমিকের গড় বেতন দেওয়া আছে। তা আমরা করব কি, আমরা মোট বেতন বের করে নেব এই যে টি কারখানার। তাহলে আমরা প্রথমে এই যে টি কারখানা যেহেতু মোট বেতন বের করতে চাই, মোট বেতন তাহলে কত হবে দেখো তো। এই যে আমাদের প্রশ্ন কি বলেছে, এ নাম্বারটা, কোন কারখানার মাসিক বেতন বাবদ বেশি খরচ, তাদের মোট বেতন যখন বের করে নেব, তার মোট বেতন দেখেই তো আমরা খরচটা বুঝতে পারবো কত আমাদের বেতন বাবদ খরচ হয়। তাহলে এখানে এই যে মোট টি কারখানার মোট বেতন খরচ, এই যে বেতন খরচ এটা কত হবে দেখো তো। এই যে আমাদের গড়টা আছে না, ওই যে টি কারখানার গড় বেতনটা আছে 1800 আর শ্রমিক সংখ্যা আছে 125। এই যে দেখো এটা দিয়ে গুণ করলে তো আমাদের হয়ে যাবে কি মোট বেতন। তো চলো এখানে আমি গুণটা দেখাচ্ছি। এটা আছে আমাদের 1800 আছে, ওকে, আচ্ছা আমাদের 1800। এটা যদি গুণ করো, এটা গুণ করে কত পেয়ে যাবে দেখো, এটা গুণ করে পাবা 225 আর 3টা শূন্য, এটা কিন্তু গুণ করে পাবা তুমি। ওকে, এটা টি কারখানার পেয়ে গেলাম। এবার আমরা এম কারখানার বের করে নেব। এম কারখানার মোট বেতন খরচ পাবো, কত পাবো দেখো, এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে। এই যে আমাদের এখানে এই যে মাসিক গড় বেতন দেওয়া আছে এবং শ্রমিক সংখ্যা বলে দিয়েছে। তাহলে যে 2100 যে টাকা আছে এ গুণ করতে হবে শ্রমিক সংখ্যা দিয়ে, তখন আমরা মোট বেতন খরচ পেয়ে যাব এম কারখানার। এটা যদি গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 199,500, এটা পাবো গুণ করে। তো দেখো তো এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে 6টা সংখ্যা। তাহলে বড় কে আছে, বড় দেখো আমাদের এটা আছে। তাহলে এই যে কোন কারখানার মাসিক বেতন বাবদ বেশি খরচ হয়, কোন কারখানার, এটা হচ্ছে আমাদের খরচটা হচ্ছে টি কারখানা, অ্যান্সারটা এটা হচ্ছে টি কারখানা, টি। এই যে ওকে, টি কারখানার মাসিক বেতন বাবদ বেশি খরচ হয়, এখান থেকে আমরা বুঝতে পারছি। বি নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, বলছে দুটি কারখানায় সমস্ত শ্রমিকের মাসিক গড় বেতন কত, দুটি কারখানা মিলে। তো দুটি কারখানা মিলে শ্রমিকদের যদি গড় বেতন চাই, তাহলে আমাদের আগে মোট বেতন কত সেটা আমরা দেখে নেব। এই যে মোট বেতন যোগ করব আর মোট শ্রমিক সংখ্যা যোগ করব। তাহলে মোট বেতন আমরা এখান থেকে যোগ করে নিচ্ছি। দেখো এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করে আমরা পেয়ে যাব, এটা 0 0, এটা 5, এদিকে 9 5 14, এটা 4, আর এদিকে 11, এদিকে 12, আর এদিকে হয়ে যাবে আমাদের 3, এদিকে 4। দেখো এটা হলো আমাদের টোটাল দুটি কারখানার মোট বেতন খরচ, এটা। আর এটাকে দেখো আমাদের কি করতে হবে, এই যে মোট শ্রমিক সংখ্যা, তাহলে মোট শ্রমিক সংখ্যা আমাদের এই যে এদের যোগ করতে হবে। এই যে মোট শ্রমিক সংখ্যা হবে 125 আর 95, এদের যোগ কর। এদের যদি যোগটা করো, দেখো এটা 0, এটা 9 2 11 12, এই যে দেখো কত পেয়ে গেলাম আমরা, 220 পেয়ে গেলাম। এবার দেখো তো এই যে মোট বেতন খরচ পেয়ে গেছি আর মোট শ্রমিক সংখ্যা পেয়ে গেছি। তাহলে দুটি কারখানার সমস্ত শ্রমিকদের মাসিক গড় বেতন কত পাবো, এই যে মোট বেতনকে যে শ্রমিক সংখ্যা দিয়ে ভাগ করে দেব। আমাদের যে অ্যান্সারটা আসবে দেখো, অ্যান্সারটা আসবে এই যে মোট বেতন দুটি কারখানার আমরা বের করেছি, একে এটা দিয়ে
এই যে মোট শূন্যের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তখন আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এটা শূন্য শূন্য কেটে দাও। এবার এখানে দেখো, আবার এখানে এটা আমরা কত দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটাকাটি করি, 2 একে 2 আর একে 2 দিয়ে কাটাকাটি করছি, 2 দিয়ে 4, 2 একে 2, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 5 10। আর কিন্তু কাটাকাটি যাবে না, এটা আবার সমান সমান পেয়ে গেলাম, 21 225/11। তো অ্যান্সারটা আমরা এভাবে রেখে দিলাম, আর কিছু করতে গেলাম না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের যে বলেছিল এখানে যে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, যে এই অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, এটা পেলাম আমরা 21 225/11। ঠিক আছে, এই যে এত, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের সমস্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমাদের। তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা কিন্তু সেট খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখতে হবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক অবশ্যই করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে তোমাদের শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকবে।